Hello and welcome to another video of Career Map Online. ভিডিওটা শুরু করার আগে congratulations to us and you people. We are a family of 1K now and thank you so much যে তোমরা আমাদের সবাইকার ভিডিওস এত লাইক করছো, সাবস্ক্রাইব করছো আমাদের চ্যানেলটাকে, so thank you so much for that. Actually, subscription means a lot. আমরা যে এত হার্ড ওয়ার্ক দিই, that is all for you. আর সেটার ফিডব্যাক হচ্ছে দ্য সাবস্ক্রিপশন, সো এই মোটিভেশনের জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড উইথ দ্যাট গুড থিং অন দ্য নোট, লেট আস স্টার্ট অফ উইথ আনাদার নিউ চ্যাপ্টার অফ হিস্ট্রি। অলরেডি আমার সাথে তোমাদের বেশ কয়েকটা ক্লাসেস হয়ে গেছে অ্যান্ড আই এম সো থ্যাঙ্কফুল কি তোমরা সবাই আমার ভিডিওগুলোকে পছন্দ করছো। এনি টাইম এনি ভিডিওতে তোমাদের যদি কিছু এক্সট্রা মনে হয় যে আরও হলে ভালো হয়, প্লিজ কমেন্টে জানাবে, সো দ্যাট আমিও ইমপ্রুভ করতে পারি, আমিও আরও তোমাদেরকে হেল্প করতে পারি ইন অর্ডার টু গ্রো। So, आज जे chapter will unfurl, will explore is the fourth chapter and that is the Vedic age. So, আমরা already prehistory করে নিয়েছি, we have seen the Chalcolithic age and we have also seen the Indus Valley. So, তিনটে stage is done. Number fourth is the Vedic age or the Vedic culture. So, আমি যদি একটু পেছনে যাই টু দ্য লাস্ট ভিডিও, আমরা ইন্দাস ভ্যালি করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে ইন দ্য লেটার পার্ট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ধরো ইন অ্যারাউন্ড 1200 BCE, আমরা দেখছি যে আস্তে আস্তে দেয়ার আর এ নাম্বার অফ রিজন যে কারণের জন্য আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ ডিক্লাইনিং। দ্যাট ক্যান বি ন্যাচারাল কজেস, যেরকম আমি বলেছিলাম, ধরো ফর এক্সাম্পল দ্য ক্যালামিটিস, ন্যাচারাল ডিজাস্টার্স হচ্ছে, ফ্লাড, বা আমাদের হচ্ছে আর্থকোয়েক হচ্ছে, বা অনেক সময় আমরা দেখছি যে স্যালিনিটি বেড়ে যাচ্ছে। সো উইথ আ নাম্বার অফ কজেস আমরা দেখি যে দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আস্তে আস্তে ডিক্লাইন করছে। এবং সেই একটা কজ যদি তোমাদের মনে থাকে ফ্রম দ্য লাস্ট ভিডিও, আমি একটা কথা বলেছিলাম অ্যান্ড দ্যাট ইজ দ্য আরিয়ান বা এরিয়ান থিওরি। এই এরিয়ান থিওরির যদি কনসেপ্টটাকে নিয়ে আমরা আগাই, তাহলে দেখবে উই আর এন্টারিং ইনটু দ্য নেক্সট ফেজ, যেটাকে আমরা ভেদিক এজ বলছি। সো ভেদিক এজ ইজ ইন অ্যান্ড অ্যারাউন্ড অ্যাগেন 1500 BCE টু 600 BCE। এই টাইমটাকে আমরা এই নতুন চ্যাপ্টারে এক্সপ্লোর করব। আবার দেখো, একটা এজ যখন আমরা এক্সপ্লোর করছি, দেয়ার আর আ নাম্বার অফ ডাইমেনশনস, মাল্টিপল ডাইমেনশনস হয়, এবং আমি চেষ্টা করি ইভেন দো তোমরা কম্পিটিটিভ এক্সামিনেশনসের জন্য প্রিপেয়ার করছো, অ্যাটলিস্ট দ্য শর্টেস্ট ওয়ে আমি তোমাদেরকে চেষ্টা করি টু গিভ ইউ দ্য ফুলেস্ট। এটার মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিটেল দেওয়ার চেষ্টা করি, যাতে আমি আমার স্ট্র্যাটেজি ভিডিওতেও বলেছিলাম যে আই ওয়ান্ট টু ব্রেক দ্য মিথ যে হিস্ট্রি ইজ ভেরি বোরিং, হিস্ট্রি ইজ অনলি ডেটস। তো এই জিনিসটার জন্য আই উইল গিভ ইউ আ লিটল মোর ডিটেলস অ্যাবাউট দ্য এজ, এবং সেই কারণের জন্য আবার দুটো ভিডিওতে উই আর ব্রেকিং দ্য ভেদিক এজ। সো প্লিজ স্টে উইথ আস, যাতে আমরা এই নতুন চ্যাপ্টারটা একসাথে এক্সপ্লোর করতে পারি। সো ফার্স্ট যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে হু ওয়্যার অর হু আর দ্য আরিয়ানস অর এরিয়ানস। এই নামটা ইজ ভেরি কমন। আমরা যদি ইউরোপেরও হিস্ট্রি দেখি না, ওয়েন উই আর টকিং অ্যাবাউট নাজিজম, হিটলার, ইভেন সেখানেও আমরা এই ওয়ার্ডটা পেয়ে থাকি, দ্য এরিয়ানস অর দ্য আরিয়ানস। তো এই আরিয়ানসটা কারা, এরা কে বা কোথা থেকে এসছে, এই কথাটা আগে যদি আমরা বুঝতে পারি, এই কনসেপ্টটা যদি আমরা বিল্ড করতে পারি, দেখবে আমাদের ভেদিক এজ ইজ ভেরি সিম্পল। তো আমি আবার একটা জিনিস একটু রিপিট করে দিই, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ডিক্লাইনের একটা রিজন কিন্তু আমরা ধরেছিলাম হোয়াট, দ্য এরিয়ান থিওরি। দেখো, এই এরিয়ান থিওরি যেটা আছে বা আরিয়ান থিওরি যেটা, এটা হচ্ছে ম্যাক্স মিউলার নামে একজন হিস্টোরিয়ান স্কলার, ইনি হচ্ছেন ফার্স্ট বলেছিলেন ইন 1850s, দ্যাট ইজ 19th century। এবং অ্যাকর্ডিং টু হিম দেয়ার ওয়াজ আ ক্ল্যান, আ ট্রাইব ইন দ্য সেন্ট্রাল এশিয়া, এবং তারা হচ্ছে সেখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ওয়ান গ্রুপ আসছে হচ্ছে ইস্টার্ন দিকে, আর ইস্টে তারা কোথায় আসছে না, আমাদের এই কারাকোরাম রেঞ্জ এগুলোকে পাস করে দে আর গেটিং ইনসাইড ইন্ডিয়া। ইন্ডিয়ার কোন জায়গাটা, নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, যেটা আমরা হচ্ছে সপ্ত সিন্ধু রিজিয়ন বলে থাকি।
ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেখানে গড়ে উঠেছিল। এই কারণের জন্য অনেক সময় অনেক হিস্টোরিয়ানসরা ইন দ্য পাস্ট তারা হচ্ছে এই দুটো থিওরিকে একসাথে মার্জ করতো, যে মেবি এই ইনভেশনের জন্য এই আরিয়ানসরা আসার কারণে আমাদের এখানকার যে ইন্ডিজিনাস বা ইন্দাস ভ্যালির লোকেরা যারা ছিল তাদেরকে হয়তো এরা সরিয়ে দে হ্যাড পুশ দেম টুয়ার্ডস দ্য সাউথ, আর সেই নর্থ ওয়েস্টার্ন পার্ট এইখানে দে স্টার্টেড লিভিং। তো এইভাবে কি হচ্ছে, দিস ইনভেশন অফ দ্য আরিয়ানস দিস বিকামস আ কজ ফর দ্য ডিক্লাইন অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। বাট আমি এটা আগেও বলেছি যে ইন দ্য কন্টেম্পোরারি টাইম দিস ইজ জাস্ট দ্য মিথ, তার কারণ এরকম আমরা কোনো এভিডেন্সেস পাইনি। আমি সবসময় বলি যে হিস্ট্রি ইজ নট অলওয়েজ স্টোরি, ইট ইজ অলসো এক্সপেরিমেন্টেশন, ইট ইজ অলসো ডুইং সার্টেন অ্যামাউন্ট অফ ডিটেকটিভ থিঙ্কিং। তো এই কারণের জন্য এভিডেন্সেস বলে যে না, এরকম কিছু ইনভেশন হয়নি, অ্যান্ড সো দের ইজ আ লট অফ কোয়েশ্চেন মার্ক টু দ্য এরিয়ান থিওরি অ্যাট প্রেজেন্ট। এটা তোমরা মানে বিভিন্ন সাইটসে গেলে তোমরা এই থিওরির ব্যাপারে আরও জানতে পারবে। আই এম কিপিং ইট শর্ট। সো এরা একদিক হলো ইস্ট, আর একটা কোথায় যাচ্ছে, দে হ্যাড মুভ টুয়ার্ডস দ্য ওয়েস্টার্ন পার্ট, টুয়ার্ডস ইউরোপ। যে কারণের জন্য যখন আমরা হিটলারের কথা বলি, অনেকে যদি তোমরা নাজিজমের ব্যাপারে পড়ো বা হিটলারের ব্যাপারে পড়ো, সেখানে দেখবে হিটলারের একটা কনসেপ্ট আছে, ওয়েন হি ইজ আস্কিং ফর পিওর ব্লাড, এবং তিনি বলছেন যে আমার খালি হচ্ছে নর্ডিক আরিয়ানসদের দরকার, যারা হচ্ছে পিওর ব্লাড। তার কারণ হচ্ছে এদের মানে এরা সাকসেসার্স কাদের, এরা হচ্ছে এই আরিয়ান ট্রাইবের সাকসেসার্স। তো সেই কারণের জন্য হি ওয়ান্টস ব্লন্ড, ব্লু আইড নর্ডিক আরিয়ানস, যারা হয়তো দে আর দ্য মানে দ্য মেন সাকসেসার্স অফ দ্য আরিয়ানস। তো এই আরিয়ানসরা কারা, লেট আস জাস্ট এক্সপ্লোর অ্যান্ড দেন উই উইল মুভ অন ইনটু দ্য ভেদিক কালচার। সো নাম্বার ওয়ান, দেখো যে কনসেপ্টটা আমি বোঝাচ্ছিলাম যে ওয়ান্স দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ ডিক্লাইনিং in and around 1500 BCE we have the coming of the Aryans. So the Aryans are maybe or the Aryans invaded India in and around 1500 BCE. Number two, এরা কোথায় আসছে না, দে আর কামিং অ্যান্ড সেটলিং ডাউন ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আমি এই সাবকন্টিনেন্টের কনসেপ্টটা বুঝিয়েছি। ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড প্লিজ গো ব্যাক টু দ্য প্রিভিয়াস ভিডিওস অফ হিস্ট্রি। তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কোথায় আসছে না, ইন দ্য ল্যান্ড অফ সেভেন রিভার্স, যেটাকে আমরা সপ্ত সিন্ধু রিজিয়নও বলে থাকি, দ্য এক্স্যাক্ট রিজিয়ন যেখানে হারাপ্পান কালচার হ্যাড ওয়ান্স গ্রোন। এরপরে হচ্ছে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম আরিয়ান? দেখো, আরিয়ান মানে হচ্ছে নোবেল, দে ওয়ার বেসিক্যালি দ্য সুপিরিয়র ক্ল্যান। এবং এই কনসেপ্টটা নিয়েই কিন্তু আমি যেটা একটু আগে বলছিলাম যে হিটলার জার্মানিতে এই কনসেপ্টটাকে নিয়েই কাজ করে, যে দে আর দ্য পিওর ব্লাড, দে আর দ্য ওয়ারিয়র ক্ল্যান্স। তো এই আরিয়ানস আর দ্য নোবেল, এবং এটা না তারা হচ্ছে নিজেদেরকেই বলতো, সেলফ ডেজিগনেশন হতো, এটা নিজেদেরকেই নিজেরা হচ্ছে নোবেল ব্লাড বা নোবেল হিসাবে তারা পরিচিত করতো, তাই জন্যই তারা নিজেদেরকে আরিয়ানস বলতো। অ্যাকচুয়ালি এরা কিন্তু ইন্দো এরিয়ান। আমি যদি একটুখানি তোমাদেরকে ম্যাপটা দেখাই তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো, দিস ইজ দ্য ককেশিয়াস মাউন্টেন, এবং ইন অ্যান্ড অ্যারাউন্ড দিস এরিয়া, যেটাকে আমরা সেন্ট্রাল এশিয়াও বলে থাকতে পারি, জাস্ট টুয়ার্ডস দ্য সাদার্ন পার্ট অফ ইউরোপ, এই জায়গাটা থেকে দে হ্যাড কাম ডাউন টুয়ার্ডস দ্য ইস্টার্ন পার্ট ইন অর্ডার টু কাম ডাউন টু ইন্ডিয়া। ওকে, সো এরা হচ্ছে এই প্লেটো অফ ইরান বা হচ্ছে আমাদের পার্সিয়ান ল্যান্ড যেটাকে আমরা বলে থাকি, দে হ্যাভ কাম অল দ্য ওয়ে রাউন্ড দ্য পার্সিয়ান ল্যান্ড। আর আমাদের এইখানে হচ্ছে কারাকোরাম রেঞ্জ অ্যান্ড অল আর দেয়ার, হিন্দুকুশ মাউন্টেন্স, কারাকোরাম রেঞ্জ, তারা এই পাসেসের মধ্যে দিয়ে দে হ্যাভ এন্টার্ড। আর তোমরা যদি একটুখানি ইন্দাস ভ্যালির ম্যাপটা মনে করো, দিস ইজ এক্স্যাক্টলি দ্য প্লেস যেখানে হচ্ছে ইন্দাস ভ্যালি ইজ গ্রোয়িং আপ। তো দে হ্যাড কাম অ্যান্ড সেটেল ডাউন ইন দ্য নর্থ ওয়েস্ট রিজিয়ন, যেটাকে আমরা সপ্ত সিন্ধু রিজিয়ন বলছি, দ্য ল্যান্ড অফ সেভেন রিভার।
এবং এইখান থেকে দে স্টার্ট গ্রোয়িং। তো তারপরে দে হ্যাড মুভ টুয়ার্ডস দ্য নর্দার্ন প্লেন্স, যেটাকে এখন আমরা বলে থাকি দ্য গঙ্গা ভ্যালি, দ্য গঙ্গা দোয়াব, গঙ্গা যমুনা দোয়াবের দিকে, যেটা আমাদের নর্দার্ন প্লেন্স হয়ে থাকে, সেখানে তারা মুভ করেন। অ্যাজ আ রেজাল্ট এর পরের যে চ্যাপ্টার যেটাকে আমরা এক্সপ্লোর করে থাকি ইন হিস্ট্রি, দ্যাট বিকামস আওয়ার জনপদাস অ্যান্ড মহাজনপদাস, বিকজ ইট ওয়াজ দিস এরিয়ান পিপল যারা হচ্ছে এই নর্থ ওয়েস্ট থেকে নর্দার্ন দিকে যায়, আর এইখানেই তোমরা দেখবে যে দ্য মেজরিটি অফ দ্য মহাজনপদাস অ্যান্ড জনপদাস আর অল হিয়ার। তখন এই এরিয়ান্সরাই হচ্ছে আস্তে আস্তে কি করবে, দে উইল বি ফর্মিং স্মল কিংডমস, যেগুলোকে আমরা জনপদ বা হচ্ছে মহাজনপদ বলবো। সো দ্যাট ইজ ফর লেটার চ্যাপ্টার্স, বাট অ্যাজ অফ ফর নাও দিস ইজ বেসিক্যালি দ্য ইনভেশন অর দ্য ট্রাভেলিং অফ দ্য আরিয়ান্সরা এইভাবে আমাদের সাবকন্টিনেন্টে এসেছিল। দ্য নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এরা কি ভাষায় কথা বলতো? ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা পরবর্তীকালে সংস্কৃত বলে থাকি। তাই জন্য দেখবে সংস্কৃত আর ইংলিশের মধ্যে কিন্তু অনেক সিমিলার ওয়ার্ডস আছে। মাতৃ ইজ মাদার, ভাতৃ ইজ ব্রাদার, এরকম করে অনেক থাকে। সো ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ উইচ ইজ বেসিক্যালি সংস্কৃত। আর এরা হচ্ছে দে হ্যাভ বিন অরিজিনেটেড নিয়ার দ্য স্টেপস। স্টেপসটা কি তোমরা জিওগ্রাফি যদি পড়ো, স্টেপস হচ্ছে দে আর গ্রাসল্যান্ডস, এবং এইটা আমরা কোথায় পাই? সাদার্ন পার্ট অফ রাশিয়া, ইন অ্যান্ড অ্যারাউন্ড ইউক্রেন, এই জায়গাটাতে, তাজিকিস্তান, এই যে জায়গাটা বেসিক্যালি সেন্ট্রাল পার্ট অফ এশিয়া, এই জায়গাটাতে আমরা স্টেপস পেয়ে থাকি। দে আর গ্রাসল্যান্ডস উইথ ভেরি লিটল ট্রিজ। তো এই জায়গাটা থেকে দে হ্যাড কাম ডাউন। এবারে দেখো, যদি আমরা এই জিওগ্রাফিক্যাল এক্সটেন্টটাকে দেখি যে তারা অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে, আমরা বুঝছি যে স্টেপস আর বেসিক্যালি হোয়াট, দিস ইজ আ ভেরি সেমি অ্যারিড রিজিয়ন, এবং এখানে রিসোর্সেস আর লিমিটেড। তো ডেফিনেটলি ইফ মাই পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, আমাকে অন্যান্য জায়গায় ডেফিনেটলি মুভ করতে হবে ইন অর্ডার টু গেট রিসোর্সেস, অ্যান্ড দিস লিডস দ্য এরিয়ান্স টুয়ার্ডস দ্য ডিফারেন্ট প্লেসেস, ইস্টে বলি বা ওয়েস্টে বলি। সো এই কারণের জন্যই কিন্তু দে আর মুভিং টুয়ার্ডস আইদার ইস্ট টুয়ার্ডস ইন্ডিয়া আর নয়তো ওয়েস্ট টুয়ার্ডস দ্য ইউরোপ। সো এই কারণের জন্য দে আর মুভিং, অ্যান্ড প্রাইমারিলি এরা কিন্তু প্যাস্টোরাল হার্ডার্স। প্যাস্টোরাল হার্ডার্স মানে কি? অ্যানিমাল হাজবেন্ড্রি করে, অ্যানিমাল রেয়ারিং করে, ক্যাটেল, গোট, শিপ এইগুলোকে রাখে, অ্যান্ড দ্যাট হেল্পস দেম টু গেট দ্য লাইভলিহুড। পরবর্তীকালে যখন তারা আসছে, তখন তাদের সেকেন্ডারি অকুপেশন ইজ এগ্রিকালচার। সো প্রাইমারি অকুপেশন কিন্তু এদের এগ্রিকালচার নয়। ইন্দাস ভ্যালিতে আমরা কি দেখলাম? দ্য প্রাইমারি অকুপেশন ওয়াজ এগ্রিকালচার, অ্যান্ড দেন দে হ্যাড আ নাম্বার অফ আদার নিউ অকুপেশনস। এখানে কিন্তু ইট ইজ নট সো। এরা কিন্তু অ্যাকচুয়ালি নোম্যাডিক হার্ডার্স। তারা এক জায়গা থেকে আরেক জায়গায়, হার্ড মানে হচ্ছে ক্যাটল, গরু, ছাগল, বাছুর, এগুলো সব নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা মুভ করে থাকে। সো এই জন্যে তাদের প্রাইমারি অকুপেশন প্যাস্টোরাল হার্ডিং, সেকেন্ডারি অকুপেশন কি? এগ্রিকালচার। অ্যান্ড একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে হর্স। এতদিন কিন্তু আমরা এই হর্সটাকে অত বেশি মানে এলাবোরেটলি অ্যাজ অ্যান অ্যানিমাল বা ইউসেজ অফ দিস অ্যানিমাল আমরা দেখি না। ইন্দাস ভ্যালিতে আমরা বুল পেয়েছি, অক্স পেয়েছি, এলিফেন্টস পেয়েছি, রাইনোসরস পেয়েছি, হর্সের নাম কিন্তু আমরা সেরকমভাবে শুনি না। বাট ইন দ্য ভেদিক টাইম হর্স প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। এরপরে যখন আমরা পলিটিক্যাল বা রিলিজিয়াস সাইডটা দেখবো অফ দ্য ভেদিক কালচার, তোমরা তখন দেখবে যে দেয়ার আর আ লট অফ ইয়াজনাস, মানে যজ্ঞ যেটাকে আমরা বলে থাকি। তো এই যে যজ্ঞগুলো করছে, তার মধ্যে একটা কিন্তু এই হর্স স্যাক্রিফাইস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা অশ্বমেধা ইয়াজনা বলে থাকি, অশ্বমেধা যজ্ঞ যেটা। তো অশ্বমেধা ইজ ইটসেলফ হর্স স্যাক্রিফাইস। তো হর্স এরকম কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিগনিফিক্যান্ট একটা রোল প্লে করতো ইন দেয়ার লাইফ, যেটা আমরা এর আগে কিন্তু সেরকমভাবে দেখি না। সো দিস ইজ বেসিক্যালি অ্যান ইন্ট্রোডাকশন টু হু ওয়্যার দ্য আরিয়ান্স, বিকজ এবারে আমরা যে পুরো সময়টা দেখব, দে আর বেসিক্যালি বেসড অন দিস গ্রুপ অফ পিপল। ইন্ডিজিনাস পিপল, ইন্দাস ভ্যালির পিপল কিন্তু আস্তে আস্তে তারা অন্যদিকে মুভ করছে। তখন আমরা দেখেইছিলাম যে যখন তারা ডিক্লাইন করছে উইথ দ্য ডিফারেন্ট কোর্সেস অফ রিভার, তোমাদের যদি মনে থাকে দ্য কজেস অফ ডিক্লাইন, সেখানে আমি বলেছি
বলেছিলাম যে রিভারের কোর্সগুলোও কিন্তু চেঞ্জ হতে থাকতো, অ্যান্ড অ্যাজ ইট ওয়াজ চেঞ্জিং ইভেন দ্য পিপল তারাও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছিল। তো সিমিলারলি এখন আমরা দেখব কি না এই আরিয়ানস বা এরিয়ানস এরা হচ্ছে এই জায়গাটায় এসে দখল করবে, অ্যান্ড দে উড স্টার্ট দেয়ার ওন কালচার, ওন ওয়ে অফ লিভিং। আর আমাদের যে ইন্ডিজিনাস পিপলরা ছিল, দেখবে এর পরবর্তীকালে এইখানেই হচ্ছে আমাদের ডিফারেন্সেস ইন সোসাইটি, যেখানে ইন্ডিজিনাস পিপল যারা হচ্ছে একটু ডার্ক স্কিনড অ্যান্ড দ্য আরিয়ানস দে আর বেসিক্যালি ফেয়ার স্কিন, ফর্সা চামড়ার লোক, আর ইন্ডিজিনাস পিপলরা একটুখানি হচ্ছে কালো চামড়ার লোক। তো এখান থেকে হচ্ছে ওই ডিফারেন্সেস গুলো স্টার্ট হবে ইন দ্য সোসাইটি, তাদেরকে দাসুস বা দাসাস বলা হবে। আর এই দাসাস পরবর্তীকালে কিন্তু যে কনসেপ্ট রয়েছে আমাদের দাসের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টে কিন্তু পরবর্তীকালে পরিণত হবে। তো এইগুলো হচ্ছে দিস ইজ বেসিক্যালি অ্যান ইন্ট্রোডাকশন অফ হু ওয়্যার দ্য আরিয়ানস। নাও দ্য নেক্সট থিং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ দ্য টাইম পিরিয়ড। আমরা যখনই ভেদিক এজ বলে থাকি, ইট ইজ বেসিক্যালি ডিভাইডেড ইন্টু টু পার্টস, একটা হচ্ছে আর্লি আর একটা হচ্ছে লেটার। এবং এই দুটোকেই আমরা না একসাথে পড়বো। যখন আমরা এই পুরো কালচারটাকে পড়ছি, চেষ্টা করি আমরা যে একটা কম্প্যারিজন করে পড়তে, সেটা আরও খুব মানে ইজি হয় আমাদের জন্য। সো আর্লি ভেদিক এজ যদি আমরা দেখি, দ্যাট ইজ বিটুইন 1500 and 1000 BCE and in and around 1000 to 500, or মাঝে মাঝে কিছু কিছু বইতে তোমরা 600ও পাবে। সো 600 or 500 BCE we have the later Vedic period. তো এবারে আমরা এই ফার্স্ট ভিডিওতে যেটা দেখব, we will look into the location, আমরা এখানকার পলিটিক্যাল আর সোশ্যাল ডাইমেনশনসগুলোকে এক্সপ্লোর করব। ইন দ্য নেক্সট ওয়ান আমরা কি দেখব, আমরা ইকোনমিক আর হচ্ছে রিলিজিয়াস ডাইমেনশনটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। উইথ আমি যেটা চেষ্টা করেছি এই ভিডিওটাতে করা, সেটা হচ্ছে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট টার্মসগুলোকেও তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, সো দ্যাট ওই টার্মসগুলো অনেক সময় এক্সামিনেশনেও আছে। তো এইখানেও তোমরা কিছু টার্মস পাবে, আমি বলে দেবো অ্যাজ উই মুভ ফরওয়ার্ড, যে এই টার্মসগুলো থেকেও না অনেক সময় এক্সামে এসে থাকে। তো দোজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সো লেট আস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য সোর্সেস। আবার একই কথা আমি বলি যে হিস্ট্রি মানেই হচ্ছে সামথিং ইন দ্য পাস্ট। তো পাস্টে কন্টেম্পোরারি পিপল ওয়্যার নেভার দেয়ার। তো আমরা যখনই আমাদের হিস্ট্রি রিকনস্ট্রাক্ট করি, উই অলওয়েজ ফলো দ্য সোর্সেস। সোর্সেস আর লাইক দ্য লাইফ লাইন অফ হিস্ট্রি। তো এখানে যদি আমরা সোর্সেস দেখে থাকি, আমরা আগে দেখি যে আর্লি ভেদিক পিরিয়ডের সোর্সেসগুলো কি। দেখো, এটা এমন একটা সময় যেটা আমরা হিস্টোরিক্যাল পাস্টে দেখে থাকি। সো হিস্ট্রির মানে কি, আমি সেই আমার পিরিয়ডাইজেশনে বলেছিলাম যে এই সময় কিন্তু আমরা রাইটিং পেয়ে থাকি। সো লিটারারি সোর্সেস আর অ্যাভেলেবল। ইনফ্যাক্ট ভেদিক পিরিয়ডে কিন্তু ভেরি লিটল আর্কিওলজিক্যাল সোর্সেস আমরা দেখব। কিছু পটারিজ দেখতে পাবে তোমরা, অকার ওয়্যার্স বা হচ্ছে তোমার পেন্টেড গ্রে ওয়্যার্স, এইগুলো আছে অ্যাজ সোর্সেস। বাট অ্যাপার্ট ফ্রম দোজ আর্কিটেকচারাল আর্কিওলজিক্যাল পিসেস, আমরা কিন্তু মেজরলি এই সময়টার জন্য লিটারারি সোর্সেসের ওপরে ডিপেন্ড করে থাকি। সো ইন দ্য আর্লি ভেদিক পিরিয়ড, one and the most important literary source আমাদের জন্য কি, the Rig Veda. The Rig Veda was the first Veda to be composed, এবং this is the only Veda that you will find in the early Vedic period. আর এই Rig Veda যে different chapters, যেটাকে এখানে আমরা দেখো mandals বলা হচ্ছে, এই mandals বা এই chapters গুলো থেকে we learn a lot about the time. এবং এই কারণের জন্য কিন্তু আর্লি ভেদিক পিরিয়ডকে আমরা অনেক সময় ঋগ ভেদিক পিরিয়ডও বলে থাকি। তার কারণ হচ্ছে দ্য ঋগ ভেদা ওয়াজ কম্পোজড ডিউরিং দিস টাইম। সো what is the Rig Veda? আমরা সবাই জানি it is the oldest, the earliest Veda of all the 4 Vedas. This is the first. এর মধ্যে 10টা mandals, that is chapters রয়েছে, and 1028 hymns রয়েছে, hymns on different gods. hymns মানে হচ্ছে সুর করে যে ছন্দ কেটে কেটে আমরা যে গানগুলো করে থাকি সেইগুলো। সো mandals মানে হচ্ছে chapters.
2 to 8 এইগুলোকে আমরা সপ্ত ঋষি মন্ডলস বলে থাকি। তার কারণ আমাদের যে কালচারে, হিন্দুইজমের যে কালচারে রয়েছে যে দেয়ার আমাদের সাতখানা খুব ইম্পর্টেন্ট ঋষিস ছিল, তারা হচ্ছে বলা হয় যে এই 2 to 8 এই চ্যাপ্টার্সগুলোকে কম্পোজ করেছিল। এছাড়াও 2 to 7 এরা হচ্ছে ঋগ্বেদার পুরনো ভার্সন, মানে আগে 2 to 7 যে চ্যাপ্টার্সগুলো রয়েছে এগুলো হচ্ছে আগের পোর্শন, আর পরবর্তীকালে 1 আর 10 এই দুটোকে অ্যাড করা হয়েছিল। সো 2 to 7-এ আমরা যা যা পাই সেইগুলো হচ্ছে পুরনো পোর্শন অফ দ্য ঋগ্বেদা। পরবর্তীকালে 1 আর হচ্ছে 10 এই দুটোকে আমরা অ্যাড করে থাকি, আমরা মানে হচ্ছে দ্য কম্পোজার্স। নেক্সট হচ্ছে দ্য 10th মন্ডল, মানে হচ্ছে 10th চ্যাপ্টারটা হচ্ছে খুব ফেমাস, এটাকে আমরা পুরুষ সুক্তা বলে থাকি। এখানে আমাদের যে কসমিক ক্রিয়েশন, মানে ওই যে একটা আমাদের আর্থ কিভাবে তৈরি হয়েছে বা আমাদের এন্টায়ার ইউনিভার্স কিভাবে তৈরি হয়েছে এই কনসেপ্টটাকে আমরা পেয়ে থাকি। আর এই যে কনসেপ্ট অফ আদি পুরুষ, নট দ্য মুভি, আগেই বলে দিচ্ছি, আদি পুরুষ অনেক সময় হচ্ছে বেদিক কালচারে আমরা দ্য ট্রিনিটিকে বোঝাই। এই ট্রিনিটিটাকে ব্রহ্মা, বিষ্ণু আর হচ্ছে শিবা, দে আর সাপোজ টু বি দ্য মেকার অফ দিস ইউনিভার্স। দেখো ব্রহ্মা আমরা সবাই জানি তিনি হচ্ছেন আমাদের তৈরি করেছেন এবং বিষ্ণু হচ্ছে আমাদের লালন পালন করে থাকে। সো এই তিনজনকেই আমরা অনেক সময় আদি পুরুষ বলে থাকি। তো এই যে কনসেপ্টটা যে আমরা কিভাবে তৈরি হয়েছি, আদি মানে হচ্ছে দ্য স্টার্ট আর পুরুষ মানে হচ্ছে ম্যান। তো এই ম্যানকাইন্ডের শুরুটা কোথায়, আমাদের এই পুরো ইউনিভার্সের শুরুটা কোথায়, কসমিক কি কসমিক পাওয়ার আছে, কীরকমভাবে কসমিক এনার্জি আমাদেরকে তৈরি করতে সাহায্য করেছে, এই পুরো ব্যাপারটা ডেসক্রাইব করা থাকে ইন দ্য পুরুষা সুক্তা। আর এখানে আমরা ওই 4-fold ওয়ার্না সিস্টেমটাকে দেখতে পাই। এই 4-fold ওয়ার্না সিস্টেমটাকে আমি সোশ্যাল ক্যাটাগরি যখন যাব তখন আমি এক্সপ্লেন করব। এখন জাস্ট এটা মাথায় রাখো, ওয়ার্না মানে কি, এখন যেরকম আমরা কাস্ট বা ক্লাসটাকে বুঝি সেরকমই হচ্ছে এইখানকার, মানে বেদিক পিরিয়ডেরও কিন্তু সোসাইটি 4টে ভাগে ভাগ করা থাকতো, সেটাকে আমরা ওয়ার্না সিস্টেম বলে থাকি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, থার্ড মন্ডলা যেটা রয়েছে, মানে থার্ড চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে বিশ্বামিত্র, ভেরি ভেরি ফেমাস সেজ, অনেকে আমরা নাম শুনেছি বিশ্বামিত্র, তিনি নাকি কম্পোজ করেছিলেন। এবং এখানে হচ্ছে ওই যে গায়ত্রী মন্ত্র যেটা আমরা গেয়ে থাকি বা বলে থাকি সেটা হচ্ছে তিনি কম্পোজ করেন। তো এই থার্ড মন্ডলা এটা একটুখানি মাথায় রেখো, অনেক সময় কোয়েশ্চেন আসে যে গায়ত্রী মন্ত্র কোন মন্ডলাতে আছে অফ দ্য ঋগ্বেদা। সো থার্ড মন্ডলাতে গায়ত্রী মন্ত্র পাওয়া যায় এবং হচ্ছে সাবিত্রী বলে একটা দেবী ছিল, তাকে এটা অ্যাড্রেস করে করা হয়েছিল। সো দিস ইজ অ্যাবাউট দ্য ঋগ্বেদা অ্যান্ড দ্য লিটারেরি সোর্সেস অফ দ্য আর্লি বেদিক। এবার যদি আমরা লেটার বেদিকে যাই, লেটার বেদিকে দেখবে there is an array of sources. লেটার বেদিকে আমরা অনেক এক্সট্রা লিটারেরি সোর্সেস পাই। নাম্বার 1 হচ্ছে দ্য বেদাস, দ্য আদার 3 বেদাস। সো উই হ্যাভ দ্য সামা বেদা, যজুর্বেদা অ্যান্ড দ্য অথর্বা বেদা। আমি নেক্সট ভিডিওতে একটা এন্টায়ারলি একটা পোর্শন রাখবো অন দ্য ডিফারেন্ট Vedas and the other portions, say for example the Brahmanas, Upanishads, the Aranyakas, এগুলোর ব্যাপারে আমি আরো ডিটেলসে এক্সপ্লেন করে দেবো in the second part of the video. As of for now আমরা একটা ক্রোনোলজি মেনটেন করছি, সো জাস্ট we will understand যে সোর্সেস গুলো কি। এবার এই সোর্সেস এর ব্যাপারে in details we will have in the next video, which is very very important for our examinations. So অথর্ব বেদা, সামা বেদা, অযুর্বেদা, the 3 other Vedas, এরা হচ্ছে নাম্বার 1 সোর্স ফর দ্য টাইম। নাম্বার 2 হচ্ছে আদার সোর্সেসের মধ্যে আমরা পাবো ব্রাহ্মণাস। হু আর দিস ব্রাহ্মণাস? এটা হচ্ছে এক্সপ্লেনেশনস অন দ্য বেদাস। দেখো বেদাস অনেক মানে ইন্ট্রিকেট ভাবে লেখা থাকে,
তো সেইগুলোর কিছু এক্সপ্লেনেশনসও দরকার পড়ে। যেরকম আমরা ধর একটা লাইন লিখলাম অ্যান্ড দেন উই রাইট সাম নোটস, তার এক্সপ্লেনেশনসগুলো অনেক সময় দেখবে পোয়েমগুলো যেগুলো শেক্সপিয়ার্সের পোয়েম সনেটগুলো ইজ ভেরি টাফ, তো আমরা কি করি, আমরা কিছু নোট লিখি, ফুট নোটস যেগুলোকে বলি। সো এখানেও দেখো বেদাসগুলোকে এক্সপ্লেন করার জন্য যে মানে ডিটেল, এটাকে কমেন্টারিজ বলা হয়। কমেন্ট্রিজ আর বেসিক্যালি ফুট নোটসের মতন, যেখানে আমি একটা পার্টিকুলার লাইন, একটা পার্টিকুলার সেকশনটাকে এক্সপ্লেন করছি। সো দোজ আর ইন দ্য ব্রাহ্মণাস। এছাড়াও হচ্ছে আরণ্যকাস, অরণ্য মানেই হচ্ছে ফরেস্ট, তো এরা হচ্ছে ফরেস্ট বুকস অ্যাজ দ্য নেম সাজেস্ট। এবং এটা হচ্ছে স্যাক্রিফাইসের সিম্বলিজম, মেটাফিজিক্স এইগুলোকে হচ্ছে এক্সপ্লেন করে থাকে। নেক্সট হচ্ছে দ্য উপনিষদস। উপনিষদস ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমাদের যে হিন্দুইজমের যে পুরো ফিলোসফিটা, এটা হচ্ছে উপনিষদিক ফিলোসফি থেকে আসে। এবং এই যে আত্মা, ব্রহ্মাণ, এটার কনসেপ্টটা কি অনেকে বলে, মানে ইন দ্য উপনিষদ ইট ইজ সেড দ্যাট এন্টায়ার যে ইউনিভার্সটা রয়েছে এটা হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড। এটা একটা এনার্জি, একটা কসমিক পাওয়ার, এবং তুমি, আমি, আমরা সবাই, আমরা হচ্ছে ছোট ছোট পার্ট অফ দিস কসমিক পাওয়ার, যেটাকে আমরা আত্মা বলে থাকি। এবং ওয়ান্স আমরা মরে যাই, এই আত্মাগুলো আবার হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সাথে এসে মেশে, দ্যাট ইজ দ্য সোল। দেখবে অনেকটা সিমিলারিটি হচ্ছে আমাদের, যেটাকে আমরা বলি যে ফিজিক্যাল বডি মরে যাওয়ার পরে পুড়িয়ে দেওয়া হয়, হয়তো অনেক সময় বাড়ি করে দেওয়া হয়, বাট আমাদের যে আত্মাটা থাকে দ্যাট ইজ মানে এটা সবসময় জীবিত, আত্মা কোনোদিন মরতে পারে না। তো এই সেম কনসেপ্টটা হচ্ছে এইটা, আত্মা অ্যান্ড ব্রহ্মাণ্ড। এবং উপনিষদ কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টি রিচুয়ালিস্টিক। বেদাসে যে রিচুয়ালসগুলো বলা থাকে, এখানে কিন্তু সেরকমভাবে রিচুয়ালস, সেরিমনি, স্যাক্রিফাইসেস এগুলো বলা থাকে না। তো পরবর্তীকালে যদি মানে ইফ উই গো অ্যাজ ফার অ্যাজ দ্য মিডিয়েভাল টাইম, তখন তোমরা দেখবে যে মিডিয়েভাল টাইমে ভক্তি মুভমেন্ট বলে একটা মুভমেন্ট আসছে, উইচ ওয়াজ অ্যাকচুয়ালি ব্রাহ্মণিক্যাল হিন্দুইজম, যেটা বেসিক্যালি ভেদিক পিরিয়ড থেকে স্টার্ট হচ্ছে। এই ব্রাহ্মণিক্যাল হিন্দুইজমটাকে পিউরিফাই করার জন্য হচ্ছে। সো সেখানে এই উপনিষদিক ফিলোসফিসগুলো, আইডিওলজিসগুলোকে সেজেসরা বেশি ব্যবহার করবে দ্যান দ্য বেদাস। সো উপনিষদিক দে আর অ্যান্টি রিচুয়ালিস্টিক, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আর দ্য এপিক্স। আমাদের ইন্ডিয়াতে দুটো মেজর এপিক্স রয়েছে, উই আর ভেরি প্রাউড অফ দেম, রামায়ণা অ্যান্ড মহাভারতা। ইভেন রামায়ণা আর মহাভারতা থেকেও কিন্তু উই লার্ন আ লট অ্যাবাউট দ্য টাইম। দেখবে আমি যখন তোমাদেরকে সোশ্যাল অ্যাটমসফিয়ারটাকে বোঝাবো, সোশ্যাল লাইফটাকে বোঝাবো, সেখানে কিছু কিছু ওয়ার্ডস আছে, যেরকম ধরো প্যাট্রিলিনি, প্যাট্রিয়ার্কাল, এই যে কনসেপ্টগুলো, এগুলো কিন্তু খুব ভালো করে মহাভারতা আর রামায়ণাতে মানে দেখানো রয়েছে। Okay, I'll explain with the example from Mahabharata and Ramayana. So with this are basically the major literary sources. এই literary sources এর উপরে আমরা আবার end of the video, in the next video basically আমরা আরেকবার খুব ভালো করে চর্চা করব। তার কারণ হচ্ছে এই সোর্সেসের ওপরেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এসে থাকে। ওকে, সো দিস ইজ দ্য সোর্সেস অফ বোথ দ্য লেটার অ্যান্ড দ্য আর্লি ভেদিক পিরিয়ড। দ্য নেক্সট হচ্ছে আমাদের লোকেশনটা। এই লোকেশনের ব্যাপারে আমরা অলরেডি বলে নিয়েছি, জাস্ট আ রিক্যাপ अगेन। যদি তোমরা এই ম্যাপটা দেখো খুব ইজিলি বুঝতে পেরে যাবে যে ইন দ্য আর্লি ভেদিক পিরিয়ড। আবার দেখো আমি সবকটাই যখন পড়াবো আমি আগে আর্লি ভেদিকের সময়টা বলবো, তারপরে লেটার ভেদিকটা বলবো, যাতে তোমাদেরও একটা কম্প্যারিজন হয়ে যায় এবং তোমরা বোঝো যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য আর্লি অ্যান্ড দ্য লেটার ভেদিক। তো আর্লি ভেদিকের যদি আমরা লোকেশন দেখি, ইট ইজ নিয়ার দ্য সপ্তসিন্ধু রিজন, যেটাকে আমরা ওই ইন্দাস ভ্যালিতেও আমরা দেখেছিলাম। 7টা নদী কারা কারা? ইন্দাস, যেটাকে আমরা সিন্ধু বলে থাকছি। নেক্সট হচ্ছে বিতাস্তা, যেটাকে ঝেলম বলছি আমরা। আশিকানি, চেনাব। পরুষ্ণী, যেটা হচ্ছে রবি, বিপাশা বা বিপাস, যেটাকে আমরা বিয়াস বলে থাকি। শতদ্রি, সতলেজ, আর হচ্ছে সরস্বতী, যেটাকে আমরা ঘাগর, হাকরা রিভারও বলে থাকি। সো দিস আর দ্য 7 রিভার্স, বেসিক্যালি দ্য মানে সিন্ধু, ইন্দাস যাকে আমরা বলে থাকি, দ্য 5 ট্রিবিউটারিজ অ্যান্ড সরস্বতী। সো আমাদের যে নর্থ ওয়েস্টার্ন পার্ট যেটা ছিল, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্যাট প্লেস তারা এসে বসবাস করতে আরম্ভ করলো ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য আর্লি ভেদিক পিরিয়ড। কখন? ইন অ্যান্ড অ্যারাউন্ড 1500 BCE। এই জায়গাটাকে এরা হচ্ছে ব্রহ্মা ভারতা বলতো।
ওকে, দ্য ল্যান্ড অফ গডস, তাই জন্য এটাকে ব্রহ্মা ভারতা বলা হতো। এবারে যদি তোমরা বেদাস দেখে থাকো, বেদাসে এই সিন্ধু নামটা সবচেয়ে বেশি মেনশন করা রয়েছে। আর সেই সময়কার সবচেয়ে হোলি মানে সবচেয়ে সেক্রেড রিভার কোনটা ছিল? সরস্বতী। তো সেই কারণের জন্য তোমরা বুঝতেই পারছো, সো সরস্বতী আর ইন্দাসের যদি কোনো ল্যান্ড হয়ে থাকে ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্যাট প্লেস, তো সেটা হবেই কি? দ্য ডপ অফ গডস। তো এই জন্য এটাকে ব্রহ্মা ভারতা বলে থাকতো, দ্য ল্যান্ড অফ ব্রহ্মা উইচ ইজ দ্য ল্যান্ড অফ গড। আর এইটা যদি এখনকার প্রেজেন্ট ডে কোন জায়গাটায় পাবো? পার্টস অফ আফগানিস্তান, আমাদের পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। সো দিস ইজ বেসিক্যালি দ্য নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, যেখানে হচ্ছে ইন্দো এরিয়ান্স বা হচ্ছে দ্য আরিয়ান্স হ্যাড কাম ইন দ্য আর্লি ভেদিক পিরিয়ড ইন অর্ডার টু সেটেল ডাউন। এবার যদি আমরা লেটার ভেদিকে যাই, লেটার ভেদিকে কি না, লেটার ভেদিকে হচ্ছে আস্তে আস্তে আমরা দেখব এই যে নর্থ ওয়েস্টার্ন পার্ট থেকে দে আর মুভিং টুয়ার্ডস দ্য ইস্টার্ন পার্ট অ্যান্ড দে আর সেটলিং ডাউন কোথায়? যেটাকে আমরা এখন গ্যাঞ্জেটিক ভ্যালি বলে থাকি, দ্য নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া। এখানটা আবার একই জিনিস, ইউ হ্যাভ আ নাম্বার অফ রিভার্স, আর এই জায়গায় কিন্তু খুব ফার্টাইল সয়েল রয়েছে। তো এই জায়গাটা ওয়াজ ভেরি ভেরি ফ্রুটফুল, এগ্রিকালচার ভালো করে হবে এবং এই কারণের জন্য ইট ওয়াজ easier for them to come down and settle. সো এই জায়গাটাকে তারা কি বলছে? এই ওয়েস্টার্ন গঙ্গা ভ্যালিটাকে তারা আর্যভট্টা বলছে, দ্য ল্যান্ড অফ দ্য আরিয়ান্স। ঠিক আছে, তো আর্যভট্টা হচ্ছে ল্যান্ড অফ দ্য আরিয়ান্স, ব্রহ্মা ভারতা যেটা আমরা আর্লি বেদিকে পেলাম সেটা ছিল হচ্ছে দ্য ল্যান্ড অফ গডস। এখানে কি না, এখানে আমরা দেখো অ্যারাবিয়ান সি আর ইন্ডিয়ান ওশান আর সেভারাল হিমালয়ান পিকস, যেরকম ধরো বিন্ধ্যা মাউন্টেন, এইগুলোর আমরা কিছু রেফারেন্স পেয়ে থাকি, ডিরেক্টলি না বাট ইনডিরেক্টলি বুঝি যে এই জিনিসগুলো তাদের আশেপাশে ছিল। সো তাই জন্য আমরা বলতে পারি এই যে নর্দার্ন প্লেন যেটা, সেখানে আমরা আবার পরবর্তীকালে দেখবো দ্য মেজর জনপদাস আর কামিং আপ। সো এই জায়গাটাতে দে হ্যাড বিন মুভিং টুয়ার্ডস দিস ইন অর্ডার টু সেটেল ডাউন। তো এইটা হয়ে গেল আমাদের লেটার ভেদিক পিরিয়ডের সেটেলমেন্ট। এর আগেরটা ছিল হচ্ছে আর্লি ভেদিক। আর্লি ভেদিকে আমরা ব্রহ্মা ভারতা বলছি, যেটা সপ্ত সিন্ধু রিজন, আর এখানে হচ্ছে যেটা আমরা ওয়েস্টার্ন গঙ্গা ভ্যালি বা গ্যাঞ্জেটিক প্লেন যেটাকে বলে থাকি, সেটাকে আমরা কি বলছি? আর্যভট্টা বলে থাকি। সেটেল ডাউন তো হয়ে গেল, এবারে কি করতে হবে? দ্য পলিটিক্যাল অ্যান্ড দ্য সোশ্যাল মিলিউ অফ দ্য টাইম। তো সোসাইটি কেমন ছিল? দেখো, মোস্ট অফ দ্য ভেদিক কমিউনিটিস এরা হচ্ছে মানে দে ওয়ার স্মল স্মল ট্রাইব, যেটাকে জনা বলা হতো। ওকে, আর হচ্ছে এই জনাগুলো হচ্ছে সেমি নোম্যাডিক ছিল। সো দে ওয়ার সেমি নোম্যাডিক অ্যান্ড ট্রাইবাল পলিটি। ট্রাইব আর হচ্ছে কি না সেমি নোম্যাডিক, মানে কি মাঝে মাঝে তারা সেটেল করতো এক জায়গায়, মাঝে মাঝে তারা ঘুরে ঘুরে বেড়াতো। সো দ্যাট ইজ সেমি নোম্যাডিক। এবার যদি আমরা ডিভিশনস দেখে থাকি ইন দ্য সোসাইটি, কিভাবে পিপল ওয়ার ডিভাইডেড, আমি আগেও বলেছি, একটা হচ্ছে আরিয়ান্স আর একটা হচ্ছে নন আরিয়ান্স। এই নন আরিয়ান্সদেরকে দাসাস বা দাসুস বলা হতো, পরবর্তীকালে এখান থেকে এই দাসের যে কনসেপ্টটা সেটা আসছে। আর আরিয়ান্স হচ্ছে দ্য হোয়াইট স্কিন, দ্য ফেয়ার স্কিন সুপিরিয়র বিংস অফ দ্য সোসাইটি। এই সোসাইটিতে হচ্ছে ইগলিটেরিয়ান সোসাইটি ছিল। এই ইগলিটেরিয়ান এর অর্থটা কি? ইগলিটেরিয়ান মানে হচ্ছে এমন একটা সোসাইটি যেখানে ভাবা হয় যে সবাই ইকুয়াল অপরচুনিটিস পাবে, কিন্তু কি ছিল? সোশ্যাল ডিফারেন্সেস ওয়াজ দেয়ার অন দ্য বেসিস অফ হোয়াট? লেবার আর জেন্ডার। জেন্ডার মানে আমরা জানি ম্যান অ্যান্ড উমেন, তখন মেজরলি ম্যান অ্যান্ড উমেন। আর এছাড়া লেবার হচ্ছে কি? অকিউপেশন, তুমি কোন কাজটা করছো। তুমি একটা ব্রাহ্মণ মানে তুমি কি পুজো অর্চনা করছো, তুমি কি কাল্টিভেশন করছো, তুমি কি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছো, কি কাজ করছো। সো বেসড অন অকিউপেশন অ্যান্ড বেসড অন জেন্ডার সেখানে কিন্তু ডিভিশনস ছিল। বাট হ্যাঁ, এটাও সত্যি যে এই ডিভিশনসগুলো কিন্তু একদমই রিজিড ছিল না, যথেষ্ট ফ্লেক্সিবল ছিল। পিপল ওয়্যার নট মানে এমন না যে একদম পুরো ভেরি কনজারভেটিভ, খুব রিজিড একটা ব্যাপার কিন্তু একদমই ছিল না। ইট ওয়াজ কোয়াইট ওকে, ইট ওয়াজ নট রিজিড। নেক্সট আসে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। সো জনা হচ্ছে আমাদের নাম্বার 1 কনসেপ্ট। নাম্বার 2 কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে আমাদের গৃহ আর কুল। কুল মানে আমরা কি জানি? ফ্যামিলি। ঠিক আছে,
এমন মানে কুল মানে কি, আমাদের যে রিলেটিভসরা রয়েছে, আমাদের যে ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে, সেম কনসেপ্ট হচ্ছে এখানে। সো কুল হচ্ছে আমাদের নাম্বার 2 কনসেপ্ট, কি না এটা হচ্ছে ফ্যামিলি, দ্য ফ্যামিলি মেম্বার্স। আবার হচ্ছে দিস ওয়াজ দ্য বেস অফ দ্য সোশ্যাল ইউনিট, ফ্যামিলি থেকে বড় বড় ইউনিটগুলো আসতো। সো কুল বা ফ্যামিলি ওয়াজ দ্য বেস অফ দ্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন। একদম নিচে আমরা কাকে পাবো? কুল। ঠিক আছে, তো এই কুল হচ্ছে ফ্যামিলি। অনেক কটা ফ্যামিলি মিললে কি হয়ে যাবে বলো তো? গ্রাম হয়ে যাবে। আমরা এটা পলিটিক্যাল মানে অ্যাসপেক্টে দেখব যে দেয়ার ইজ বেসিক্যালি, আমি যদি তোমাদেরকে জাস্ট হায়ারার্কিটা দেখাই, একদম একদম নিচে হচ্ছে আমাদের ফ্যামিলি, ঠিক আছে, যেটাকে আমরা কুল বলছি। এই ফ্যামিলি ওপরে কারা আসবে? গ্রাম, যেটাকে আমরা ভিলেজও বলে থাকি এখন। গ্রামের ওপরে কে আসবে? গ্রামের ওপরে আসবে হচ্ছে ক্ল্যান, যেটাকে এরা উইশ বলে থাকতো, VIS, উইশ। আর তারপরে ক্ল্যানের উপরে আসবে হচ্ছে ট্রাইব, যেটাকে আমরা একটু আগে কি পড়লাম? জানা হিসাবে পড়লাম। তো এইভাবে কি হতো? এই হায়ারার্কিটা চলতো ইন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল স্ফিয়ার। এইভাবে হচ্ছে সোশ্যাল প্লাস পলিটিক্যাল অর্গানাইজেশনসগুলো ডিভাইড করা হতো। একদম নিচে হচ্ছে ফ্যামিলি, যেটাকে আমরা কুল বলে থাকছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে গ্রাম, গ্রাম মানে ভিলেজ। তারপর হচ্ছে ক্ল্যান, ক্ল্যান মানে হচ্ছে আমরা একটা যেটাকে উইশ বলে থাকি, আ গ্রুপ অফ পিপল বেসিক্যালি। আর তারপরে অনেক কটা ক্ল্যান মিলে একটা ট্রাইব তৈরি হতো। তো এইভাবে হচ্ছে সোশ্যাল আর পলিটিক্যাল ডিভিশনসগুলোকে আমরা দেখতে পেতাম। নাও দ্য স্লেভস দে ওয়ার ইউজ, তো স্লেভারির যে ব্যাপারটা আমি বললাম, যে দাসের যে ব্যাপারটা, এই কনসেপ্টটা কিন্তু ছিল। শুধু ডিফারেন্সটা কোথায় না, এদেরকে কিন্তু ডোমেস্টিক পারপাসে মানে বাড়ির কাজে ব্যবহার করা হতো, এগ্রিকালচারের কাজে ব্যবহার করা হতো না, যেটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হয়ে যাবে। আর বর্ণা যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি কাদের জন্য হতো বলতো? ইট ওয়াজ অনলি ফর দ্য আরিয়ান্স। আরিয়ান্সদেরকে আমরা বললাম না যে 4টে বর্ণাতে বা 4টে বর্ণতে আমরা ভাগ করি সোসাইটিটাকে, কিন্তু এই সোসাইটি যখন ভাগ হতো এটা কিন্তু টোটালি আরিয়ান্সদেরকে নিয়ে হতো। দাসুস বা দাসাসদের কিন্তু কোনো ডিভিশনস হতো না, তারা দাস, তারা ওইটাই হচ্ছে ওদের ডিভিশন। এদের কিন্তু খালি ডিভিশনসটা কাদের হবে? খালি আরিয়ান্সদের হবে, যারা হচ্ছে 4টে ভাগে ভাগ হচ্ছে। আর যেটা আমি একটু আগেই বোঝাচ্ছিলাম, দ্য ভেদিক সোসাইটি ওয়াজ প্যাট্রিলিনিয়াল। প্যাট্রিলিনিয়াল মানে কি? যখন আমাদের প্রপার্টিটা বাবার থেকে ছেলেতে যাচ্ছে, ছেলের থেকে আবার ছেলেতে যাচ্ছে। সো এই যে ফ্যামিলির যে নামটা, এই ফ্যামিলির নাম প্রপার্টি কিভাবে যায়? বাবা মানে মেল যে এয়ার্স রয়েছে তার মাধ্যমে যায়। তো তাই জন্য এটাকে প্যাট্রিলিনিয়াল বলা হয়, যেখান থেকে প্যাট্রিয়ার্কাল কনসেপ্টটা এসছে। আমাদের সোসাইটি ইজ এ প্যাট্রিয়ার্কাল কনসেপ্ট, মানে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, যেখানে আমরা যদি হেড অফ দ্য ফ্যামিলি বলি, সেটা হচ্ছে নয় দাদু নয় বাবাই হয়, মা হয় না, বা দিদিমা হয় না, ঠাকুমা হয় না। তো এই যে কনসেপ্টটা, এটা আমি একটু আগে বললাম না যে মহাভারত, রামায়ণ, এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে এখানে বোঝায়। তোমরা যদি দেখো মহাভারতের স্টোরিগুলো, এই কনসেপ্টগুলো তোমরা ইজিলি বুঝতে পারবে। অ্যান্ড তাই জন্য হচ্ছে বার্থ অফ সান ওয়াজ শর্ট আফটার, মানে হচ্ছে ছেলে, ছেলে জন্মালে ইট ওয়াজ এভরিথিং। মেয়েদের কিন্তু বার্থ ওয়াজ নট টেকেন টু বি আ ব্লেসিং, ছেলেরা জন্মালে ইট ওয়াজ আ ব্লেসিং। এছাড়াও আমরা কি দেখতে পাই ইন দ্য সোসাইটি অফ দ্য আর্লি ভেদিক পিরিয়ড, যেটা আমি একটু আগে বোঝাচ্ছিলাম, যে যে ফোল্ড বর্ণা যেটা ছিল, যে আমরা বর্ণতে ভাগ করছি, যেটা কিন্তু তখনও অতটা রিজিড হয়নি। এইটা কিন্তু কমপ্লিটলি হচ্ছে কিসের ওপরে? অকিউপেশনের ওপরে ডিভিশন ছিল, টোটালি অকিউপেশনের ওপরে। এবং সেই কারণের জন্য হচ্ছে কি, এটা এমন কিছু রিজিড ছিল না। তার কারণ এক্সাম্পল হিসাবে দেখা গেছে যে অনেক সময় একটা ফ্যামিলির মেম্বাররাই বিভিন্ন বিভিন্ন অকিউপেশনে রয়েছে। একজন হয়তো পুরোহিত, আর একজন হয়তো একটা ফার্মার। তো তাহলে দুজনে দুটো রকমের অকিউপেশন করছে, তার মানে এরা কিন্তু, যদি আমরা এই বর্ণা সিস্টেমটাকে দেখে থাকি, যেখানে আমরা একদম ওপরে ব্রাহ্মিনসদেরকে দেখব, যারা হচ্ছে প্রিস্ট বা হচ্ছে যারা এডুকেটেড ক্লাস, এরাই হচ্ছে সংস্কৃতে বেদাসগুলোকে পড়াশুনো করতো। সো এরা হচ্ছে এডুকেটার্সও তোমরা বলতে পারো। নাম্বার 2, ক্ষত্রিয়াস। ক্ষত্রিয়াস কারা ছিল? রুলার্স, অ্যাডমিনিস্ট্রেটার্স, ওয়ারিয়ার্স, যারা হচ্ছে ডিফেন্ড করছে। ট্রাইবকে বাঁচানোর কাজ হচ্ছে ক্ষত্রিয়াসদের।
নাম্বার 3 হচ্ছে ভাইশ্যাস। দ্য ভাইশ্যাস ওয়ার বেসিক্যালি সার্ভিস গিভার, আর্টিসানস হতে পারে, ফার্মার্স হতে পারে, ট্রেডার্স হতে পারে, এইগুলো। আর লাস্ট হচ্ছে শূদ্রাস। এই শূদ্রাস হচ্ছে যারা এই তিনটে বর্ণাকেই হেল্প করে থাকবে, এই তিনটে বর্ণাকেই সার্ভিস দেবে, ম্যানুয়াল লেবারার যারা ছিল এই তিনটে বর্ণাকেই তারা হচ্ছে সার্ভিস দিত, এদেরকে আমরা শূদ্রাস বলে থাকি। আর পরবর্তীকালে লেটার বেদিকে আস্তে আস্তে আমরা দেখব যে আরেকটা পোর্শন ইমার্জ করছে, যেটাকে এখানে দলিত দেওয়া রয়েছে, এখনো আমরা তাদেরকে দলিতই বলি, তখন সেটাকে আমরা আনটাচেবলস বলে থাকতাম। এই আনটাচেবলসরা আবার অনেক মিনিং ধরে, যেরকম কিছু আনটাচেবলসদেরকে আমরা ম্লেচ্ছাস বলতাম। এই ম্লেচ্ছাসের কনসেপ্টটা আবার কি, ম্লেচ্ছাস হচ্ছে সেই সব লোকেরা যারা এই সাংস্কৃতিক কালচারটাকে নেয় না, তারা অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলে, তারা হচ্ছে অন্য রকমের রিচুয়ালস করে থাকে। সো এই যে একটা সংস্কৃতের যে বা বৈদিক কালচারের যে একটা নর্মস আছে সেখানে তারা ফলো করে না, তারা তাদের থেকে মানে তার থেকে একটু আলাদা, তো তাদেরকে ম্লেচ্ছাস বলা হতো, আনটাচেবলস বলা হতো। সো মিনিয়াল জবস যারা করছে, ধরো স্ট্রিট ক্লিনার্স যারা, বা হয়তো মানে নোংরা পরিষ্কার করছে, অল দিস পিপল, এদেরকে আমরা দলিতস বা তখনকার দিনে হচ্ছে আনটাচেবলস বলে থাকতাম। সো এইটা হচ্ছে আমাদের 4 বর্ণাস। এছাড়াও দেখো আরেকটা রয়েছে যেটা, সেটা হচ্ছে দ্য কন্ডিশন অফ দ্য উইমেন। যদি আমরা আর্লি বেদিক দেখি না, দ্য কন্ডিশন অফ দ্য উইমেন ওয়ার ভেরি গুড, তাদেরকে একটা রেসপেক্টেবল পজিশন দেওয়া হতো। ইভেন দেয়ার আর আ নাম্বার অফ ফিমেল সেজেস, যেরকম হচ্ছে দেখো সিক্তা, নাবাবারি, আপালা, এরা হচ্ছে কিছু ফিমেল সেজেস তখনকার দিনে। দিস আর দ্য লার্নেড উইমেন অফ দোজ টাইম। আর চাইল্ড ম্যারেজ, সতী, এইসব কিছুই ছিল না। এই যে সোশ্যাল ইভিলসগুলো রয়েছে প্রিডমিনেন্টলি, যেগুলো হচ্ছে আমরা উইমেনদের ওপরে হতে দেখি বেশি, এইগুলো কিন্তু সেই সময় ছিল না। এছাড়া হচ্ছে উইডো রিম্যারেজের খুব কম ইনস্ট্যান্সেস দেখি, বাট হ্যাঁ উইডো রিম্যারেজ ছিল, যেটাকে অনেক সময় নিয়োগাও বলা হতো। এই নিয়োগা মানে কি, যখন আমরা ফ্যামিলিরই আর একটা মানুষের সাথে বিয়ে দিয়ে দিচ্ছি, যাতে কি হয় না, জানা আরও গড়তে পারে, যাতে ট্রাইব আরও বাড়তে পারে, ইনক্রিজ অফ দ্য পপুলেশন অফ দ্য জানা যাতে মানে করা যেতে পারে, সেই কারণের জন্য এগুলোকে করা হতো। এছাড়াও সোসাইটিতে গ্যামলিং, চ্যারিয়েট রেসিং, এগুলো খুব ফেমাস স্পোর্টস ছিল। অ্যান্ড ফাইনালি হচ্ছে বলতে পারি যে ঋগ্বেদিক সোসাইটি কিন্তু আইডিয়াল সোসাইটি ছিল না। এই সময়তেও কিন্তু আমরা অনেক থেফট, বার্গলারি, এগুলো কিন্তু দেখে থাকি। যে ক্রাইম ওয়াজ টোটালি অ্যাবসেন্ট এটা কিন্তু নয়, ঋগ্বেদিক টাইমেও বা আর্লি বেদিক পিরিয়ডেও কিন্তু আমরা ক্রাইম দেখে থাকি, হয়তো নট মানে এখনকার মতন অত ডেঞ্জারাস না, বাট ডেফিনেটলি আমাদের এখানেও কিন্তু ক্রাইম আছে। Let us move to the society during the later Vedic period. লেটার বেদিক পিরিয়ডের সবচেয়ে ইম্পর্টেন্ট যে চেঞ্জ, সেটা হচ্ছে দ্য 4-fold ভার্না সিস্টেমে। এবার আমরা দেখব যে এই যে ভার্না সিস্টেম যেটা আছে সেটা আরও বেশি রিজিড হয়ে যাচ্ছে। আগে কি হতো, ইউ ক্যান মুভ আপ অর ডাউন দ্য ভার্না সিস্টেম আর্লি বেদিকে, এখন আপ অ্যান্ড ডাউন দ্য ভার্না সিস্টেম তো ভুলেই যাও। ভার্না সিস্টেম ইটসেলফ এখন কিসের ওপরে বেস করে হচ্ছে, আগে ছিল অকুপেশন, এখন হচ্ছে অন দ্য বার্থ। তো আগে আমি বললাম যে একটা ফ্যামিলির মানুষ কিন্তু মানে বিভিন্ন অকুপেশনে থাকতে পারে, এখন দেখবে যে একটা ফ্যামিলিতে যদি প্রাইমারি অকুপেশন যদি এগ্রিকালচার হয়ে থাকে, মানে এটা হচ্ছে একটা বৈশ্যার ফ্যামিলি, তো তারা ওটাই থাকবে, সেই ফ্যামিলি থেকে কোনো ব্রাহ্মণ হতে পারে না, কোনো প্রিস্ট হতে পারে না। তো একবার ইউ আর বর্ন ইন আ ব্রাহ্মণ ফ্যামিলি, ইউ উইল বি ব্রাহ্মণ। তখন তুমি বলতে পারো না যে না আমি এখন একটা রুলার হতে চাই, বলতে পারো না। সো এখন কি হচ্ছে, ভার্না সিস্টেম রিজিড হয়ে যাচ্ছে, আর হচ্ছে কি না এখন হচ্ছে বেসড অন বার্থ। এই ভার্না সিস্টেমটাকে আমরা দেখছি। ডিভিশনস এখনো সেম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়াস, বৈশ্যাস অ্যান্ড দ্য শূদ্রাস, ডিভিশন এখনো সেম, কিন্তু এইটা এখন হয়ে যাচ্ছে অন দ্য বেসিস অফ বার্থ। Number 2, position of the women, they are degrading.
নো লঙ্গার তাদের ওই ফর্মাল অ্যাসেম্বলিজে যেতে হচ্ছে, বা আগেকার দিনে কি হতো, আর্লি বেদিক পিরিয়ডে দে কুড ইভেন চুজ দেয়ার হাজব্যান্ড, যেটাকে আমরা স্বয়ংবর বলে থাকি। ওই যে কনসেপ্টগুলো, সেগুলো সব কিন্তু আস্তে আস্তে কোথাও না কোথাও মিশে যাচ্ছে। এবং এখন হচ্ছে উইমেনদের পজিশন কোথায়, উইমেনরা এখন খালি হাউস হোল্ড ওয়ার্ক করবে, ডোমেস্টিক এরিয়াজে উইমেনরা থাকবে, নট ইন দ্য অ্যাসেম্বলিজ। পলিটিক্যাল অ্যাসেম্বলিজে এখন আর পার্টিসিপেট করতে পারছে না, ডিসকাশন ডিবেটে পার্টিসিপেট করতে পারছে না। সো এখন দেখবে খুব কম, ফিউ উইমেন মানে উইমেন স্কলার্স উইল বি দেয়ার, যাদের ব্যাপারে আমরা একটু পরে পড়বো। এছাড়াও হচ্ছে আমি যেটা একটু আগে বোঝালাম যে আনটাচেবিলিটি, এই যে ব্যাপারটা, এইটা ফর দ্য ফার্স্ট টাইম অ্যাপিয়ার করছে কোথায়, ইন দ্য লেটার বেদিক পিরিয়ড। এটা কিন্তু আর্লি বেদিক পিরিয়ডে ছিল না। এবং এই আনটাচেবলসদেরও কিন্তু না অনেক মানে কনসেপ্ট আছে, যেটা আমি বোঝালাম যে যারা এই সাংস্কৃতিক বা বেদিক কালচারে যারা পড়ে না, তাদেরকেই কিন্তু আনটাচেবলস বলা হতো। আর উইমেন আনটাচেবলস, শূদ্রাস, এরা কিন্তু বেদাস পড়তে পারতো না, দে ওয়্যার বার্ড ফ্রম রিডিং দ্য বেদাস। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আসছে, সেটা হচ্ছে গোত্রা। গোত্রা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে ক্যাটেলরা থাকতো। জনাস মানে হচ্ছে পপুলেশন, পিপলের সাথে যেখানে ক্যাটেলরাও রয়েছে, সেটাকে আমরা গোত্র বলবো। আর এই গোত্র হিসাবে না আমাদের আইডেন্টিটিটা পরবর্তীকালে, এখান থেকে এই গোত্রর কথাটা হয়েছে। তো গোত্র পরবর্তীকালে আমাদের একটা আইডেন্টিটি হিসাবে দেখা যায়। নিষাদ, চন্দালা, সবর, এইগুলো হচ্ছে কিছু আনটাচেবলসদের নাম, মানে আনটাচেবল ক্ল্যান্সদের নাম। এবং হচ্ছে গেস্ট, এদেরকে আমরা গোধনা বলে থাকতাম, দ্যাট ইজ কাউ কিলার। অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা হচ্ছে বেদিক পিরিয়ডে না, যখনই তোমরা দেখবে কাউ হচ্ছে অ্যাসেট। এখন যেমনি আমি তুমি সবাই সোনা, প্ল্যাটিনাম এইসবগুলো রাখি, তখন আগেকার দিনে হচ্ছে গরু রাখতো। মোর দ্য কাউ মোর ওয়েলদি ইউ আর। তো আমার কাছে যত গরু থাকবে তত আমি বড় লোক। এবং এই গরু নিয়ে না অ্যাকচুয়ালি যুদ্ধ হতো, গাভিস্তি বলা হতো সেইগুলোকে। তো এই যুদ্ধ হতো যেখানে মানে মানুষেরা রীতিমতন দে ইউজ টু ফাইট ইন অর্ডার টু উইন মোর অ্যান্ড মোর কাউজ। তাহলে বোঝাই যাচ্ছে যে গরু কতটা ইম্পর্টেন্ট। তো এই জন্যে হচ্ছে এই মানে গরু হচ্ছে ইজ ইকুয়াল টু ওয়েলথ, এই কনসেপ্ট নিয়ে হচ্ছে পুরো সোসাইটি যেত। নিয়োগা কাদেরকে বলবো? নিয়োগা হচ্ছে এক রকমের, যেটা আমি একটু আগে বোঝালাম যে নিয়োগা ছিল হচ্ছে যেখানে ফ্যামিলির মধ্যে আমি বিয়ে দিচ্ছি আরেকবার, এবং সেটা হচ্ছে আমরা দেখি যে এখন নেগেটিভ অ্যাক্টিভিটি হিসাবে গণনা করা হচ্ছিল। নেক্সট হচ্ছে দ্য মেল মেম্বার্স। দেখো ফার্স্ট 3 ভার্নাসের যে মেল মেম্বার্সরা ছিল, মেল মেম্বার্স, কিন্তু এদেরকে হচ্ছে দ্বিজা বলা হতো বা টুয়াইস বর্ন হতো। এবং এরাই হচ্ছে উপনয়ন, যেটা হচ্ছে আমাদের পৈতে বলা হয় বাংলাতে, এরাই খালি এই পৈতেটাকে অ্যাফোর্ড করতে পারতো। তো যারা 3 ভার্নাস, আপার 3 ভার্নাসের মেল যারা হতো তাদেরই খালি পৈতে হতো, এছাড়া কিন্তু আর কারোদের পৈতে হতো না। আর আমি একটু আগেই বললাম যে এই যে উইমেন্সদের পজিশনটা ডিগ্রেড করছিল, এবং এখন আগে আমরা যেরকম দেখছিলাম যে অনেক উইমেন স্কলার্স রয়েছে, তাদের মধ্যে কিন্তু এখন দেখবে খুব কম উইমেন স্কলার্স হয়ে যাচ্ছে। লেটার বেদিক পিরিয়ডে গার্গী অ্যান্ড মাইত্রী, এরা দুজনে হচ্ছে অ্যাকমপ্লিশড উইমেন স্কলার্স বলতে পারো ইন দ্য এরিয়া অফ নলেজ। তো তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে মেল বা ছেলেদের পজিশন, বিকজ এটা একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি, তো তাই জন্য সেই পজিশনটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে কোথাও না কোথাও উইমেনদের যে পজিশন, যে রেসপেক্ট, যে অনারটা ছিল, সেটা কোথাও না কোথাও নিচে নেমে আসছে, দ্যাট ইজ ডিক্লাইনিং। The next one is the society during the early Vedic period. এবার যদি আমরা আরেকটা জিনিস দেখি, সরি এটা আর্লি হবে না, এটা লেটার হয়ে যাবে। সো লেটার বেদিক পিরিয়ডে যদি আমি আরেকটু ডিসক্রাইব করি দ্য এন্টায়ার সোসাইটি, আরেকটা ইম্পর্টেন্ট চেঞ্জ যেটা দেখবে সেটা হচ্ছে সতী আর চাইল্ড ম্যারেজ। এই দুটো কিন্তু এখন আর একদমই হচ্ছে না। সতী, চাইল্ড ম্যারেজ ইজ নট দেয়ার।
আর হচ্ছে এই যে গোত্রর যে মানে গোত্রর যে কনসেপ্টটা ছিল সেটা আরো বেশি প্রিভেলেন্ট হয়ে যাচ্ছে। এছাড়া হচ্ছে এক্সোগ্যামি মানে যেটা এখনো প্রিভেলেন্ট, সেটা হচ্ছে আমরা কিন্তু গোত্র থেকে বাইরে বিয়ে করি। সো এক্সোগ্যামি মানে কি, যখন আমরা ফ্যামিলি বা গোত্রের বাইরে বিয়ে করি সেটাকে আমরা এক্সোগ্যামি বলে থাকি। আর এন্ডোগ্যামি হচ্ছে যখন আমরা ফ্যামিলির মধ্যে বিয়ে করি। এন্ডোগ্যামি আমাদের হিন্দুইজমে হয় না। তো এক্সোগ্যামি হচ্ছে গোত্র, ফ্যামিলি সব কিছুর ঊর্ধ্বে, মানে রিলেটিভ বা মানে যারা যারা আমাদের রিলেটিভস রয়েছে তাদের বাইরে গিয়ে আমরা বিয়ে করার চেষ্টা করি। সো এই কনসেপ্ট অফ এক্সোগ্যামি বা এই গোত্রের আরেকটা কনসেপ্ট হচ্ছে, বলা হয় যে গোত্র হচ্ছে ইম্পর্টেন্ট সেজ বা মুনি ঋষিদের কাছ থেকে আসে এবং এরা হচ্ছে একটা লাইনের মতন সাকসেসার্স। এই মুনি ঋষির সাকসেসার্সরা আস্তে 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 ওই গোত্র ফর্ম করে থাকে। তো এটা একটা লিনিয়েজের মতন বলতে পারো। তো এই গোত্র, এক্সোগ্যামি, এইগুলোর কনসেপ্টগুলো আরও বেশি অ্যাপিয়ার করছে ইন দ্য সোসাইটি। এছাড়া হচ্ছে যেটা আর একটা নতুন চেঞ্জ আমরা দেখি লেটার বেদিক পিরিয়ডে, সেটা হচ্ছে দ্য 4 আশ্রমাস। এই 4 আশ্রমাস মানে হচ্ছে দ্য স্টেজেস। 4টে স্টেজ আছে যাতে 4টে করে গোল বা হচ্ছে পুরুষার্থ আছে। এই গোলগুলো বা এই স্টেজেসগুলো কি কি? নাম্বার 1 হচ্ছে ব্রহ্মচার্য। ব্রহ্মচার্য মানে হচ্ছে স্টুডেন্ট লাইফ। যখন পড়াশুনো করছি অলমোস্ট টিল দ্য এজ অফ 25 আমরা ব্রহ্মচার্য এই স্টেজটাকে ফলো করে থাকি। এই সময়কার আমাদের গোল কি? ধর্ম। আমাদের কাজই হচ্ছে ধর্ম বা ধার্মিক জিনিসগুলোকে বোঝা। সো এই সময় গুরুকুল সিস্টেমে পড়াশুনো হতো। গুরুকুল সিস্টেমটা কি? ধরো গুরু যে যারা হচ্ছে বেসিক্যালি সেজেস বা সেন্ট যারা, ঋষি যারা, এরা হচ্ছে শহর থেকে দূর গ্রামে গঞ্জে বা অনেক সময় হচ্ছে তোমার ফরেস্টে জঙ্গলে থাকতো। সো যারা স্টুডেন্ট তারা হচ্ছে তাদের বাড়িতে গিয়ে থাকতো, এটা হচ্ছে গুরুকুল। তো ওই গুরুকে সাহায্য করতো অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট হচ্ছে গুরু তাদেরকে রিওয়ার্ড দিত কিভাবে? পড়াশুনো শিখিয়ে। সো এই গুরুকুল সিস্টেমে তারা পড়াশুনো করবে অ্যান্ড এই সময়টাকে আমরা ব্রহ্মচার্য বলে থাকি। নেক্সট হচ্ছে গৃহস্থা। যেরকম নাম সাজেস্ট করছে, গৃহ মানেই হচ্ছে বাড়ি। তো গৃহস্থা হচ্ছে কি না, হাউস হোল্ডার। এখন কি হচ্ছে, সিম্পল ভাষায় আমি আমার নিজের ফ্যামিলি স্টার্ট করছি, বিয়ে হচ্ছে, একটা নতুন ফ্যামিলি আসছে, তো দ্যাট ইজ মাই গৃহস্থা। এই সময়টা আমরা কি না, আর্থ মানে হচ্ছে ওয়েলথ, আর একটা হচ্ছে কামা, এই দুটোকে নিয়ে আমরা চলি। সো দিস ইজ দ্য গোল অফ লাইফ ডিউরিং দিস টাইম। নেক্সট হচ্ছে বানাপ্রস্থা। এখনকার কনসেপ্টে বানাপ্রস্থা বোঝাতে গেলে একটা সিম্পল ভাষায় হচ্ছে রিটায়ারমেন্ট। যখন আমরা অ্যাক্টিভ লাইফ কাজ কর্ম সেরে আমাদের রিটায়ার্ড লাইফে আসছি সেটাকে হচ্ছে বানাপ্রস্থা। এইখানে যদি এবার আমরা কনসেপ্টটা বুঝি, ওয়ান মানে কি, বন মানে হচ্ছে ফরেস্ট। তো আস্তে আস্তে আমরা কি করছি, আমরা এই ওয়েলদি লাক্সারিজগুলোকে ছেড়ে বনের দিকে আমরা যাচ্ছি। তার মানে হচ্ছে আমরা রিটায়ার করছি আস্তে আস্তে। যে এতদিন ধরে আমরা খালি কাজ আর অর্থ খালি মানে লাভ করেছি, সেটাকে এখন আমরা ত্যাগ করে কি করছি, স্পিরিচুয়াল উইজডম, এই মানে স্পিরিচুয়াল উইজডমটাকে অ্যাকিওর করার চেষ্টা করছি। আর লাস্ট হচ্ছে সন্ন্যাসা। সন্ন্যাসা মানে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে রিনাউন্স করে একদম মেডিটেট করব, যাতে কি মুক্তি বা মোক্ষ পেয়ে থাকি। এই মোক্ষ বা মুক্তি হচ্ছে আরেকটা ভাষায় স্যালভেশন। স্যালভেশন আবার মানে কি, হিন্দুইজমে বলা হয় যে একটা সাইকেল অফ বার্থ আর ডেথ আছে। ওই যে কনসেপ্টে আমরা বলি না যে তুই যদি এই জন্মে ভালো কাজ করিস তাহলে পরের জন্মে তোকে ভালো জন্ম দেওয়া হবে, এবং তুই যদি এই জন্মে বাজে কাজ করিস তাহলে তোকে বাজে জন্ম দেওয়া হবে। তো পরের জন্মে তুমি ভালো পাবে, পরের জন্মে তুমি খারাপ পাবে। এই যে কনসেপ্টটা, এইটা হচ্ছে আমাদের সাইকেল অফ বার্থ অ্যান্ড রিবার্থ। এখান থেকে বেরোনোটা হচ্ছে মুক্তি বা মোক্ষ, যেটা কিন্তু আমরা পরবর্তীকালে বুদ্ধিজম, জৈনিজম দুটোতেই পেয়ে থাকবো। সো সন্ন্যাসা মানে হচ্ছে এই আমার ফ্যামিলি লাইফ, যত আমার অ্যাট্রাকশনসগুলো রয়েছে এইগুলোকে সব ছাড়ো, ছেড়ে এখন তুমি মেডিটেট করো এবং তুমি হচ্ছে সব কিছু ছেড়ে ভগবানের নাম গান করো, যাতে কি হয় না, তুমি লিবারেশন, তুমি ফ্রি হয়ে যাও। এই বার্থ আর ডেথের যে সাইকেলটা, সেখান থেকে তুমি ফ্রি হও। তো এইটা হচ্ছে দ্য 4 আশ্রমাস অফ দ্য টাইম। আশ্রমাস মানে মাথায় রাখবে ফেজেস অফ লাইফ, যেটা কিন্তু এখনো আমাদের হয়, শুধু দ্য ওয়ার্ডস আর লিটল ডিফারেন্ট।
দ্য নেক্সট ওয়ান হচ্ছে দ্য পলিটিক্যাল সিস্টেম অফ দ্য আর্লি ভেদিক সোসাইটি বা আর্লি ভেদিক পিরিয়ড। সোসাইটি চলে গেছে, এবার আসছে হচ্ছে পলিটি। পলিটিক্স যদি আমরা দেখে থাকি বা পলিটিক্যাল অর্গানাইজেশনসগুলো যদি দেখে থাকি, অলরেডি আমরা একটা পড়ে নিয়েছি, দ্য জানা। জানা তাহলে কি? জানা হচ্ছে ট্রাইব, ট্রাইবের হেডকে রাজন। সো আ জানা ইজ লুকড আফটার অর ইজ লেড বাই আ রাজন। এছাড়াও কি রাজনকে হেল্প করার জন্য, অ্যাসিস্ট করার জন্য কিছু ইম্পর্টেন্ট মানুষেরা রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে পুরোহিত। পুরোহিত কি করবে? ওয়ার্শিপ বা বিভিন্ন স্যাক্রিফাইসেস এইগুলোর ওপরে অ্যাডভাইসেস দেবে। গ্রামানি, গ্রামানি হচ্ছে হেডস অফ দ্য গ্রাম, ঠিক আছে, ভিলেজের যে হেড। সেনানি হচ্ছে আর্মির যে হেড, সেনাপতি যেটাকে আমরা পরবর্তীকালে বলি, এখন তাকে আমরা সেনানি বলবো। এছাড়াও কিছু অ্যাসেম্বলিজ থাকতো, যেরকম হচ্ছে সভা, সমিতি, বিধাতা, গণা আর হচ্ছে শ্রদ্ধা। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাসেম্বলিজ। ধরো কিছুটা হচ্ছে, যেরকম ধরো সমিতি, সমিতি হচ্ছে কমন ম্যানদের অ্যাসেম্বলি, ঠিক আছে। সভা হচ্ছে কি ব্রাহ্মণস, এল্ডার্স যারা, তাদের অ্যাসেম্বলি। গণা হচ্ছে কি না, আমরা জানি, পরে দেখবে তোমরা, যে দু রকমের জনপদাস হতো, একটা হচ্ছে মোনার্কি আর একটা হচ্ছে রিপাবলিকান। তো মোনার্কিক্যাল মানে কি? যেখানে একটা রাজা আছে, রাজাই হচ্ছে সবাইকাকে দেখাশোনা করছে, ওয়ান ম্যান। আর রিপাবলিকানগুলো কি হতো? রিপাবলিকানগুলো হচ্ছে যেখানে ছোট ছোট ক্ল্যান নিয়ে একটা জনপদা তৈরি হতো। তো এই যে ক্ল্যানগুলো রয়েছে, এই ক্ল্যানের এক একটা রাজা থাকতো। এরা সবাই একসাথে এসে একটা অর্গানাইজেশন, একটা অ্যাসেম্বলি তৈরি করত। এই অ্যাসেম্বলিটা কি করবে? আবার একসাথে ডিবেট, ডিসকাশন করে পুরো ট্রাইবের জন্য ডিসিশন নেবে। তো এই যে অ্যাসেম্বলিজগুলো, অলিগার্কিক অ্যাসেম্বলিজ বলা হয়, এইগুলোকেই আমরা গণা বা সংঘা বলে থাকতাম। তো এইভাবে আমরা দেখি যে বিভিন্ন এরকম অ্যাসেম্বলিজ ছিল, যারা হচ্ছে বিভিন্ন কাজে, কেউ হচ্ছে আমাদের মিলিটারি হেল্প করবে, এই যেমনি শ্রদ্ধা, বিধাতা, এগুলো হচ্ছে আবার অনেক সময় আমাদের মানে এই সময় রাজার নিজস্ব কোনো আর্মি থাকতো না, তো এই আর্মিগুলো প্রোভাইড করার জন্য এই অ্যাসেম্বলিজগুলো তৈরি করা হতো, যেখান থেকে তিনি সোলজার্স পাবেন। তো এইভাবে হচ্ছে এই বডিজগুলোকে হেল্প করতো রাজাকে ইন অর্ডার টু টেক কেয়ার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এছাড়া হচ্ছে কি, রাজনের যে পজিশনটা ছিল সেটা কিন্তু আর্লি বেদিকে হেরিডিটারি ছিল না। হেরিডিটারি মানে কি? আমি রাজা, আমি মরে যাওয়ার পরে আমার ছেলে হচ্ছে রাজা হবে, এই যে কনসেপ্টটা, এটাকে হেরিডিটারি বলা হয়। তো আর্লি বেদিক পিরিয়ডে কিন্তু এই কনসেপ্টটা ছিল না। রাজা কিন্তু মোস্ট অফ দ্য টাইম অনেক সময় ইলেক্টেডও হতো, যে সবচেয়ে পাওয়ারফুল যে আমাংস অল, তাকেই হচ্ছে রাজা তৈরি করা হতো। আর হচ্ছে কি সভা, তার মধ্যে কিছু চিফস থাকতো। আর সমিতি, আমি বললাম সমিতি ইজ দ্য বডি অফ দ্য কমন পিপল, তো সেটার জন্য হচ্ছে ইট ইজ আ লার্জার বডি দ্যান দ্য সভা। বিধাতার মধ্যে হচ্ছে মানে বিধাতা ওয়াজ দ্য এল্ডেস্ট অফ অল দ্য অ্যাসেম্বলিজ। আর এই হচ্ছে এই অ্যাসেম্বলিজগুলো বেসিক্যালি রাজাকে হেল্প করবে ইন অর্ডার টু টেক ডিসিশন। তাহলে একটা জিনিস দেখো মাথায় রাখতে পারি আমরা, আর্লি বেদিক পিরিয়ডে কিন্তু রাজা ইজ নট দ্য আলটিমেট পাওয়ার হোল্ডার। রাজাকে হেল্প করার জন্য দেয়ার আর সমিতিজ, সভাজ অ্যান্ড দ্য আদার গানাস, এবং এদের অ্যাডভাইস নিয়ে রাজাকে কিন্তু ডিসিশনস মেক বা টেক করতে হতো। নেক্সট হচ্ছে জানাসগুলো, আমি এটা আগেও বলেছিলাম, দ্য জানাস ওয়ার ফার্দার ডিভাইডেড ইনটু উইশ। এই উইশ হচ্ছে কি? উইশ হচ্ছে আমাদের ক্ল্যান। তো ট্রাইবটা ভাগ হতো হচ্ছে ক্ল্যানে, যেটা হচ্ছে উইশ। এর হেড কে হবে বিশপতি। the head of the wish is the vishapati. উইশগুলো আবার হচ্ছে আরো ডিভাইডেড হতো ইনটু গ্রামা, আর তারপরে হচ্ছে ইনটু কুল। কুল, কুটুম্ব, এইগুলো হচ্ছে সব ফ্যামিলি রিলেটিভস। কুটুম্ব মানে কি? ফ্যামিলি রিলেটিভস। তো ফ্যামিলি মানে হচ্ছে কুল বা কুটুম্ব, এইগুলো হচ্ছে একদম বেস। আর একটা কি হতো না, গৃহ। গৃহ হচ্ছে কি? হাউস। তাই জন্যে গৃহর যে হেড তাকে আমরা গৃহপতি বলি, আর কুলের যে পতি তাকে আমরা কুলপতি বলে থাকি, ঠিক আছে। সো কুলপতি, গৃহপতি, এগুলো হচ্ছে, কুলপতি মানে হচ্ছে যে ফ্যামিলির হেড, গৃহ মানে হচ্ছে বাড়ি,
বাড়ির যে হেড সে হচ্ছে গৃহপতি, বিশের যে হেড সে হচ্ছে বিশ্বপতি, আর একটা আমি আগের বারেও বলেছিলাম সেটা হচ্ছে এই যে গ্রামা। গ্রামা হচ্ছে কি না অনেক কটা কুল, অনেক কটা ফ্যামিলি মিলে একটা গ্রাম হচ্ছে। তো গ্রাম বা গ্রামের হেড এবার কি হবে? গ্রামিনী। তাহলে আমি যদি আবার রিকনস্ট্রাক্ট করি, একদম নিচে আমার কি, আমার একদম নিচে হচ্ছে কুল, যেটা হচ্ছে আমার ফ্যামিলি। ফ্যামিলি, অনেক কটা ফ্যামিলি যখন একসাথে থাকছে সেটাকে আমি কি বলছি? গ্রাম বলছি, যেটা আমরা এখন ভিলেজ বা বাংলাতেও আমরা গ্রামই বলে থাকি। অনেক কটা গ্রাম মিলে কি হচ্ছে? বিশ, যেটা হচ্ছে একটা ক্ল্যান। আর অনেক কটা বিশ মিলে কি হচ্ছে? একটা ট্রাইব, যেটাকে আমরা জনা বলে থাকি। তো ট্রাইবকে কে দেখাশুনো করবে? রাজন দেখাশুনো করবে। The head of the tribe হচ্ছে is a rajan, the head of jana is a rajan. বিশকে কে দেখাশুনো করবে? বিশ্বপতি। ঠিক আছে, গ্রামকে কে দেখাশুনো করবে? গ্রামিনী। আর কুলকে দেখাশুনো করবে? কুলপতি, বা অনেক সময় যদি আমরা গৃহ হিসাবে ধরি, হাউস হিসাবে ধরি, তাহলে হচ্ছে এই যে গৃহপতি। ঠিক আছে, যদি গৃহ ধরি তাহলে গৃহপতি, যদি কুল ধরে থাকি তাহলে কুলপতি। তো এইভাবে আমাদের পলিটিক্যাল অর্গানাইজেশনটা আমরা দেখতে পেতাম ইন দ্য আর্লি ভেদিক পিরিয়ড। আর আরেকটা আমি কনসেপ্ট এটা অলরেডি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে গাভিস্তি। গাভিস্তি হচ্ছে যখন যুদ্ধ হচ্ছে ফর দ্য কাউজ, আর গরু যেখানে থাকতো সেটাকে হচ্ছে গণ বলা হতো। ঠিক আছে, সেম আর্লি ভেদিক পিরিয়ডে এবারে যদি তোমরা আরেকজনকে দেখো, সেটা হচ্ছে বজ্রাপতি। বজ্রাপতিটা কি না, বজ্রাপতি হচ্ছে যার সবচেয়ে বেশি ল্যান্ড, সবচেয়ে ওই যে অথরিটি ওভার আ লার্জ ল্যান্ড, অ্যান্ড হি ওয়াজ দ্য লিডার অফ দ্য কুলাপ্পা অ্যান্ড দ্য গ্রামিনিস, যার আন্ডারে অনেক গ্রাম রয়েছে, যেটাকে পরবর্তীকালে আমরা কিছুটা ওই জমিদারের সাথে মেলাতে পারি। জমিদারদের কি হতো? অনেক কটা গ্রাম মিলে তার হচ্ছে জমিনদারি হতো, তাই তো? তো ঠিক সেরকমই হচ্ছে এখানে বজ্রপতি, যার কাছে অনেক ল্যান্ড থাকতো, অনেক কটা কুল বা অনেক কটা কি থাকতো না গ্রাম তার আন্ডারে থাকতো। Now Rajan ruled over his people, obviously রাজা, তো তাই জন্য he used to rule over his people। এই পিপলকেই হচ্ছে আমরা কি বলে থাকি? জানা। সেই কারণের জন্য পরবর্তীকালে দেখবে যেই জায়গায় এই পিপল বা জানা যেখানে বসবাস করতে আরম্ভ করবে সেটাকে আমরা জানাপদা বলে থাকি। ওকে, এছাড়াও হচ্ছে কি না এখানে কিন্তু আমরা দেখব যে এটার কিন্তু কোনো স্পেসিফিক এরিয়া ছিল না, যে ওই কিংডমের যে কনসেপ্টটা এটা কিন্তু এখনো এখানে আসেনি। তো সেই কারণের জন্য হি ইজ জাস্ট দ্য প্রোটেক্টর অফ দ্য জানা, অফ দ্য পিপল। তাই জন্য তার অনেক কটা নাম হতো, যেরকম একটা হচ্ছে গোপতি জানাসিয়া বা হচ্ছে গোপা জানাসিয়া, এগুলো আমরা বলে থাকতাম। There were few non-monarchical states, আমি একটু আগে বললাম যে একটা ছিল হচ্ছে monarchical, যেখানে একটা রাজা হবে, রাজা will take all the decisions, আর একটা হতো হচ্ছে রিপাবলিকান, যেখানে অনেক কটা ছোট ছোট ক্ল্যান্স একসাথে এসে একটা ট্রাইব বা একটা জানা তৈরি করছে। আর সেখানে কি হবে, এই যে ছোট ছোট যে ক্ল্যানগুলো আছে তার যে রাজা, তারা সবাই মিলে হচ্ছে ওই গানা বা সংঘা তৈরি করবে, আর ওখানে ডিসিশন মেকিং বা টেকিং হয়ে থাকবে, সবাই মিলে একসাথে ডিসিশন নেবে। তো এদেরকে কি বলা হতো? এদেরকে হচ্ছে there were few non-monarchical states, যাদের হেডকে আমরা গণপতি বা জ্যেষ্ঠা বলে থাকতাম। এই যে ছোট ছোট ক্ল্যানের যে রাজারা, এদেরকে একসাথে মিলিয়ে আমরা কি বলে থাকতাম? গণপতি বা জ্যেষ্ঠা। এছাড়াও আমি এটা আগেও বলেছি যে রাজানদের নিজস্ব কোনো স্ট্যান্ডিং আর্মি থাকতো না। তো মিলিটারি ফাংশনস যেগুলো পারফর্ম করতো সেগুলো হচ্ছে ট্রাইবাল গ্রুপস। আমি বলেছিলাম যে এই যে সর্ধা বা গ্রামা বা হচ্ছে ব্রত, এরা হচ্ছে আর্মি প্রোভাইড করে থাকতো। এই অ্যাসেম্বলিজগুলো এরা হচ্ছে ট্রাইবাল গ্রুপস, যারা হচ্ছে আর্মি প্রোভাইড করে থাকতো, সোলজার্স প্রোভাইড করে থাকতো টু দ্য মোনার্ক। আর আরেকটাই জাস্ট এটা হচ্ছে একটা রেফারেন্স, সেটা হচ্ছে দ্য ব্যাটল অফ 10 কিংস ওয়াজ ফট অন দ্য ব্যাঙ্কস অফ রিভার রাবি। এবং এটা কেন? টু প্রোটেক্ট ওয়েলথ। আমি বলেছি তখন অলরেডি ওয়েলথ কি না কাউ অ্যান্ড ক্যাটল।
আর এইটা হচ্ছে রাজন সুদাস অফ ভারত জানা বা ভারত ট্রাইব জিতেছিল। সেই কারণের জন্য আমরা বলি যে ওই ভারত যে নামটা এসছে সেটা হচ্ছে ওই ভারত ক্ল্যান থেকে এসছে, হু ওয়্যার আ পার্ট অফ দ্য ব্যাটল অফ দ্য 10 কিংস। এটা হচ্ছে যখন ইন্ডিয়ার নাম আসে সেটার সাথে আমরা মিলিয়ে থাকি। So this was what was happening in the early Vedic period. তাহলে later Vedic period এ কি চেঞ্জেস আসছে very quickly, জানাস এবারে হচ্ছে আস্তে আস্তে জনপদাস হিসাবে চেঞ্জ হচ্ছে। সো আমি বলেছিলাম জানাসরা যেখানে থাকছে সেই জায়গাটা আস্তে আস্তে যখন আমি ডিমার্কেট করছি, কনসেপ্ট অফ কিংডম যখন আসছে তখন আমরা এই জনপদাস পেয়ে থাকছি। এক্সাম্পল অফ জনপদাস যেটা আমরা অলরেডি মহাভারতে শুনে থাকি, হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থা, এগুলো ছিল হচ্ছে কিছু কিছু ক্যাপিটালস অফ জনপদাস, যেরকম হচ্ছে কুরু জনপদাসে আমরা দেখে থাকি যে দিস ওয়্যার দ্য ক্যাপিটালস। এটা কিন্তু আমরা মহাভারততে পেয়ে থাকি। এছাড়াও হচ্ছে এখন দেখবো যে জনপদাসের মধ্যে অনেক ফাইট হচ্ছে, ফ্রিকুয়েন্টলি তারা একে অপরের সাথে যুদ্ধ করছে সো দ্যাট তারা নিজেদের জনপদাকে আরও বড় করতে পারে, আরও তারা পাওয়ারফুল হতে পারে। রাজানের যে অথরিটি সেটা হচ্ছে এবারে মোর পাওয়ারফুল হয়ে যাচ্ছে। আগে কি, আগে আমরা দেখলাম সভা সমিতি, শ্রদ্ধা, এইগুলো সব আছে ইন অর্ডার টু হেল্প দ্য মোনার্ক। এখন কি হচ্ছে, এখন কিন্তু এই সভা সমিতি এগুলো সব ডিক্লাইন করে যাচ্ছে, আর এখন রাজন বা রাজা ইজ দ্য ওনলি পাওয়ার টেকিং ডিসিশন ইন দ্য কিংডম, এবং এইটা আমরা কিন্তু অনেক জায়গায় দেখতে পাই। তার হচ্ছে সাপোর্ট স্টাফ এখন কাকে বলবো, রত্নিন বলে আছে। দেয়ার ওয়্যার 12 জুয়েলস অফ দ্য কিং হু ওয়্যার ওয়ার্কিং ফর দ্য রাজন। সো এরকম ভাবে কোর্ট সিস্টেম যেটা হতো সেটা আস্তে আস্তে গ্রো করতে আরম্ভ করলো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে চেঞ্জ ইন দ্য কনসেপ্ট অফ রাজন সেটা হচ্ছে যে রাজনের যে পোস্টটা এটা এখন হেরিডিটারি হয়ে গেল। এর আগে আমরা বললাম হেরিডিটারি ছিল না, এখন সেটা কিন্তু হেরিডিটারি ছিল, বাট স্টিল আমরা দেখি সেরকমভাবে কোনো স্ট্যান্ডিং আর্মি, নিজস্ব আর্মি কিছু রাজনের এখনো পর্যন্ত নেই। এছাড়াও সাম ইম্পর্টেন্ট মোর পয়েন্টস, সেটা হচ্ছে রাজনরা ভেরিয়াস স্যাক্রিফাইসেস করতো। যেরকম ধরো রাজসুয়া হচ্ছে যখন কোরোনেশন, ক্রাউন পড়ছে, থ্রোনে বসছে, সেটা হচ্ছে রাজসুয়া যজ্ঞা বা যজ্ঞ। নাম্বার 2 হচ্ছে অশ্বমেধা হচ্ছে অ্যাকচুয়ালি তার পাওয়ারটাকে বিস্তার করার জন্য, তার মানে টেরিটোরিয়াল এক্সটেনশন করার জন্য অশ্বমেধা হয়ে থাকতো। দিস ইজ বেসিক্যালি দ্য কনসেপ্ট অফ অশ্বমেধা। অ্যাকচুয়ালি একটা ঘোড়াকে খুব সুন্দর করে সাজানো হতো আর তারপরে সেটাকে হচ্ছে ছেড়ে দেওয়া হতো। আর ঘোড়া হচ্ছে শুধু রাজার কিংডমে না, রাজার আশেপাশের যে কিংডমগুলো আছে সেখানেও ঘুরতে থাকতো। তো যে যে রাজার কিংডমের ওপর দিয়ে এই ঘোড়াটা উইদাউট এনি ওয়ান স্টপিং ইট যদি সেখান থেকে পাস হয়ে যায়, এটার মানে হচ্ছে সেই সব রাজ্যগুলো, সেই সব কিংডমগুলো সারেন্ডার করে দিল টু দিস রাজা, যে হচ্ছে অশ্বমেধা যজ্ঞটাকে স্টার্ট করেছে। বাট যদি কোনো এরকম কিংডম হয় যেখানে এই ঘোড়াটা গেল আর তাকে আটকে দেওয়া হলো, তার মানে হচ্ছে সেই কিংডমের রাজাটা হচ্ছে এই রাজাকে, মানে যে হচ্ছে অশ্বমেধা স্টার্ট করেছে, তাকে চ্যালেঞ্জ করছে টু আ ফাইট, টু আ ব্যাটল। এবারে দুজনের মধ্যে একটা ব্যাটল হবে এবং ফাইনালি যে জিতবে তার কাছে হচ্ছে দুটো জায়গাকারী টেরিটরি এসে যাবে। তো এইভাবে কি হয়, এক্সপ্যানশন হতো সেই সব সময়। তো অশ্বমেধা যজ্ঞা হচ্ছে বেসিক্যালি যাতে এক্সপ্যানশন হয় সেই কারণের জন্য করতো। এবং মোস্টলি যারা হচ্ছে অলরেডি পাওয়ারফুল, চক্রবর্তী মানে হচ্ছে দ্য রুলার অফ দ্য ইউনিভার্স, তো যারা পাওয়ারফুল রাজা ছিল তারা মোস্টলি হচ্ছে এই অশ্বমেধা করে থাকতো যাতে তাদের পাওয়ারটা আরো বিস্তার করতে পারে। আর নাম্বার 3 হচ্ছে বাজপেয়ী। এই বাজপেয়ীটা হচ্ছে রিভাইটালাইজ করছে অ্যাজ আ রাজা, মানে হারমোনি আনছে, আমি যে রাজা এবং এটা আমার প্রজা, এই যে কনসেপ্টটাকে বোঝাচ্ছে, সবাইকে এক জায়গায় নিয়ে আসছে আর হারমোনি নিয়ে আসছে ইন দ্য কিংডম। তো এইটার জন্য বাজপেয়ী যজ্ঞা বা যজ্ঞ করা হতো। এরপরে আমি এটা অলরেডি বলেছিলাম যে সভা সমিতির যে কনসেপ্টটা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তাদের ওপরে আগে যে মোনার্ক বা রাজার একটা যে ডিপেন্ডেন্সি ছিল সেটাও আস্তে আস্তে কমছে।
তাছাড়াও হচ্ছে উইমেন ওয়ার নট অ্যালাউড ইন দ্য অ্যাসেম্বলিজ, আগে উইমেনদেরকে অ্যাসেম্বলিজে আনা হতো, তাদেরও মতামত জানা হতো। এখন যেহেতু লেটার বেদিক পিরিয়ডে অলরেডি আমরা দেখলাম যে উইমেনদের পজিশন এমনিই ডিটিরিওরেট করছে, তো সেই কারণের জন্য হচ্ছে এখানে পলিটিক্যাল অ্যাসেম্বলিজেও দে আর নট ওয়েলকাম। বিধাতা যেটা ছিল সেটা পুরোপুরি মুছে যাচ্ছে, দে আর ডিসঅ্যাপিয়ারিং। আর এই যে রাষ্ট্র, এই রাষ্ট্রর যে কনসেপ্ট মানে কিংডমের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে ফার্স্ট টাইম এই সময় আমরা দেখতে পাই যে এইটা আমার রাষ্ট্র বা এইটা আমার কিংডম। তখন এর আগে আমরা দেখলাম না যে আর্লি বেদিক পিরিয়ডে একটা পার্টিকুলার টেরিটরির ওপরে যে আমার রাজত্ব রয়েছে সেই কনসেপ্টটা নেই। এখন কিন্তু সেই কনসেপ্টটা হচ্ছে যে এইটা আমার রাজত্ব, দিস ইজ মাই টেরিটরি, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা এখন আমরা দেখতে পাই। এবং সেই কারণের জন্য রাজা কিন্তু আরও পাওয়ারফুল হতে চায়, আরও বেশি টেরিটরিজ জয় করতে চায়। আর সেই জয় করার জন্য সে কি করছে না, হাই সাউন্ডিং টাইটেলস নিচ্ছে, যেরকম হচ্ছে সম্রাট, একরাত বা হচ্ছে বিরাট, এইগুলো হচ্ছে কিছু কিছু টাইটেলস যেগুলো সেই সময়কার রাজারা নিয়ে থাকতো। So this was all about the society and the politics of the early and the later Vedic period. Next video te amra aro duto sphere explore korbo, যেটা হচ্ছে economy and the religion of this time. So যদি এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, প্লিজ আমার সাথে আবার আমার নেক্সট ভিডিওতে প্লিজ জয়েন মি, সো দ্যাট তোমাদের এই পুরো চ্যাপ্টারটাও শেষ হয়ে যায়। আর তারপরে আর একটা ভিডিওতে ডেফিনেটলি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলোকে ডিসকাস করে থাকবো। সো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্টে জানিও যে আর কি দরকার বা কীরকম টাইপের হলে তোমাদের জন্য বেটার হয়, সো দ্যাট আমরাও আরও বেটার কাজ করতে পারি। সো উইথ দ্যাট, thank you so much. I'll wait for you people in my next video.